7 বছর পর বাড়ি ফিরেছে খান বংশের বড় ছেলে সাজ্জাদুল খান আবির। বাড়ি ফিরেছে বললে ভুল হবে, বিদেশ থেকে দেশে ফিরেছে। এই 7 বছরে খানবাড়িতে ঘটে গেছে অনেক ঘটনা, যার সাথে সশরীরে যুক্ত নেই আবির, তবে আত্মিকভাবে প্রতিটি ঘটনায় জড়িয়ে আছে সে। আবিরের বাবা চাচা 3 জন। আবিরের বাবা সবার বড়, নাম আলী আহমদ খান। তানভীরের বাবা মেজ, নাম মোজাম্মেল খান। ছোট চাচুর নাম ইকবাল খান। আবির তার বাবা মায়ের একমাত্র ছেলে। মেজ চাচা মানে মোজাম্মেল খানের এক ছেলে এক মেয়ে। ছেলের নাম তানভীর খান, মেয়ের নাম মাহাদিবা খান মেঘ। ছোট চাচার এক মেয়ে এক ছেলে, মিম আর আদি। এখনও তারা এলাকার যৌথ পরিবারগুলোর মধ্যে শ্রেষ্ঠ। বাড়ির সকলের প্রাণ যেন এক সুতোয় বাঁধা। ভাই বোনের মধ্যে আবির সকলের চোখের মণি। আবিরের জন্মের পর তার মা বাবা দ্বিতীয় কোনো সন্তান নেওয়ার চিন্তা করেননি। এইচএসসি পর্যন্ত সে বাড়িতেই ছিল, সবার নয়নের মণি হয়ে। আবিরের চাঞ্চল্যে মেতে থাকত খানবাড়ি। আচমকাই যেন পরিবেশটা পাল্টে গিয়েছিল। 18 বছর বয়সে আবিরের হঠাৎ করে স্কলারশিপে বিদেশে পড়তে যাওয়া। বাড়ির সকলের সাথে শারীরিকভাবে যেমন দূরত্ব বেড়েছিল, তেমনি দূরত্ব বেড়েছে মানসিকতার। 7 বছর পূর্বের আবিরের সাথে বর্তমান আবিরের আকাশ পাতাল পার্থক্য। দেখেও যেন চেনার উপায় নেই। 6 ফুট লম্বা ছেলেটার গায়ের রং শ্যামলা, গাল ভর্তি চাপদাড়ি, চুলের স্টাইল কোনো নায়কের থেকে কম না। তার ফ্যাশন আর লুকে যে কোনো মেয়ে এক দেখাতেই প্রেমে পড়তে বাধ্য। প্লেনে বসে আবির অবলীলায় ভেবে যাচ্ছে অতীতে ফেলে আসা স্মৃতিগুলো। সেই চাঞ্চল্যকর মুহূর্তগুলো এখন শুধুই স্মৃতির পাতায়। মাকে রেখে এসেছিল সেই যৌবনের প্রথম দিকে, যখন তার বয়স ছিল 18। সেই সময়ে মাই ছিল তার একমাত্র বন্ধু। আজ সে 24 বছরের যুবক। এতগুলো বছরের একটা দিনও বাদ যায়নি যে মায়ের সাথে ফোনে কথা বলেনি সে। বাড়ির সকলের সাথেই মোটামুটি কথা বলার চেষ্টা করেছে। ছোটবেলার স্মৃতিগুলো ভাবতে ভাবতে নিজের দেশে পৌঁছে গিয়েছে আবির। এয়ারপোর্টে আবিরের বাবা আলী আহমদ খান আর তানভীর দাঁড়িয়ে আছে। তানভীর সম্পর্কে তার চাচাতো ভাই, আর বয়সে 2 বছরের ছোট, কিন্তু দুজনের বেস্ট ফ্রেন্ড আর কলিজার বন্ধু। তানভীর আবিরকে দেখেই দৌড়ে এসে জড়িয়ে ধরল। এই 7 বছরে একবারের জন্য বাড়ি ফেরেনি আবির, তবে প্রতিনিয়ত কথা হয় আবির আর তানভীরের। আবির তার আব্বুকে সালাম করে জড়িয়ে ধরে। তারপর বাড়ি ফিরে আসে 3 জন। বাড়িতে যেন হই হই রই রই ব্যাপার। হবেই না বা কেন, বাড়ির বড় ছেলে এতদিন পর বাড়ি ফিরেছে। রান্নাঘরে বাহারি রকমের রান্নার ধুম পড়েছে মা চাচিদের। হঠাৎ দরজায় আবিরকে দেখে সবার মধ্যে হইচই শুরু হয়ে গেছে। আবিরের আম্মু দৌড়ে এসে জড়িয়ে ধরলেন ছেলেকে। আবেগ আপ্লুত হয়ে মাকে জড়িয়ে ধরল আবির। মমতাময়ী মাকে সেই 7 বছর আগে ছুঁয়েছিল। আজ এত বছর পর মায়ের ছোঁয়া পেল আবির। মা চাচিদের সালাম করল। সোফায় বসিয়ে ছেলেকে একের পর এক শরবত নাস্তা দিতে ব্যস্ত সবাই। এরই মধ্যে উদয় হলো মিম আর আদি। তার ছোট ভাই আদির বয়স মাত্র 10 বছর। আদি এই বাড়ির সবচেয়ে ছোট। আবির যখন দেশ ছেড়েছিল তখন আদির 3 বছর হয়েছে মাত্র। ভিডিও কলে দেখতে দেখতে ভাইকে সে একটু একটু করে চেনে। দৌড়ে এসে জড়িয়ে ধরেছে ভাইকে। আবিরও জড়িয়ে ধরেছে আদিকে। মিমও আবিরের পাশে বসেছে, খোশ গল্প করছে সবাই মিলে। আদি জিজ্ঞেস করছে, ভাইয়া আমার জন্য কি এনেছ? আবির যেই না উঠে যাবে, মা চাচিরা উঠতেই দিচ্ছে না। আগে শরবত খাবি, তারপর উঠবি। আবির তানভীরের দিকে তাকিয়ে বলল, ওই লাগেজটা নিয়ে আয় তো। তানভীর একটা লাগেজ টান দিতে যাবে, আবির আচমকা বসা থেকে দাঁড়িয়ে যায়। ওইটাতে ছবি না। তানভীর সহ বাড়ির সকলেই যেন অবাক হয়ে গেল। আবির আবার ঠান্ডা মাথায় বলল, পাশের লাগেজটা নিয়ে আয়। তানভীরও তার কথা মতো লাগেজ নিয়ে আসলো। লাগেজ খুলে যে যার মতো জিনিস বের করছে আর জিজ্ঞেস করছে এটা কার ওইটা কার। আবির শরবত খেতে খেতে উত্তর করছে, আদির জন্য বিদেশি দামি দামি খেলনা, মিমের জন্য ড্রেস, কসমেটিক্স বক্স, মা কাকিদের জন্য গিফট, তানভীরের জন্য মোবাইল, একটা ল্যাপটপ এবং অন্যান্য গিফট। আলাদা আর একটা ল্যাপটপ আছে। মিম জিজ্ঞেস করছে, ভাইয়া এই ল্যাপটপটা কি তোমার? আবির উত্তর দেয়, না এটা মেঘের। মেঘের মা হালিমা খান জিজ্ঞেস করলেন, মেঘের ল্যাপটপ কি দরকার বাবা? আবির বলল, ওর তো এইচএসসি পরীক্ষা শেষ, সামনে অ্যাডমিশন টেস্ট আছে, অনেক কিছু জানার বা পড়ার দরকার আছে। মোবাইল দেখে পড়ার থেকে ল্যাপটপের সুবিধা হবে, তাই নিয়ে আসলাম। মিম বলল, আমার জন্যও নিয়ে আসতে একটা। আবির অবলীলায় হেসে উত্তর দেয়, তোর 18 বছর হলে তোকেও কিনে দেব, চিন্তা করিস না। মিম খুশিতে গদগদ হয়ে বলে, ধন্যবাদ ভাইয়া। বাড়িতে হইচই শুনে ঘর থেকে বের হলেন ছোট চাচা ইকবাল খান। আবির চাচ্চুকে দেখেই সালাম করতে যায়। চাচ্চু বাধা দিয়ে জড়িয়ে ধরেন ভাতিজাকে। ইকবাল খান বাড়ির সকলের দিকে এক পলক তাকিয়ে নরম স্বরে বলেন, এতদিনে বাড়িটা পরিপূর্ণ হলো। ইকবাল খানের জন্য আনা উপহার আবির নিজ হাতেই চাচ্চুকে দিল। বাকিদের জিনিসগুলো একটা একটা করে দিল আবির।
মেজো চাচ্চু মানে মোফাজ্জল খান বাসায় নেই, তাই ওনার জন্য আনা গিফট যত্ন করে রেখে দিল আবির। লাগেজে পড়ে আছে একটা বক্স, যেটা র্যাপিং পেপারে মোড়ানো, আর একটা শপিং ব্যাগ। আদি জিজ্ঞেস করছে, ভাইয়া ওইটা কার? আবির ল্যাপটপের পাশে বক্স আর শপিং ব্যাগ রেখে উত্তর করল, এগুলো মেঘকে দিয়ে দিও, আমি রুমে যাচ্ছি। ইকবাল খান এক পলক সবার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, মেঘ কোথায়? হালিমা খান উত্তর দিলেন, ও তো কোচিংয়ে গেছে, এতক্ষণে তো চলে আসার কথা। আবির বাকি দুইটা লাগেজ নিয়ে উঠতে যাচ্ছিল, হঠাৎ পেছন ফিরে মায়ের দিকে তাকিয়ে প্রশ্ন করল, আমি কোন রুমে থাকব? ছেলের এমন প্রশ্নের জন্য মা মালিহা খান হতভম্ব হয়ে পড়লেন। তৎক্ষণাৎ স্বাভাবিক হয়ে উত্তর করলেন, তোর রুম তোরই আছে, আজ সকালেই পরিষ্কার করা হয়েছে। আবির কোনো কথা না বলে দুটো লাগেজ নিয়ে উঠতে গেলে তানভীর এগিয়ে আসে, আমায় দাও, আমি নিয়ে যাচ্ছি। আবির একটা লাগেজ তানভীরের দিকে এগিয়ে দেয়, নিজে আর একটা লাগেজ সযত্নে নিয়ে সিঁড়ি দিয়ে উঠতে থাকে। ততক্ষণে দরজায় এসে উপস্থিত হয় এই বাড়ির বড় মেয়ে মাহাদিবা খান মেঘ। মিম মেঘকে দেখে দৌড়ে এসে বলে, আপু আপু, আবির ভাইয়া এসেছে। মেঘ সিঁড়ির দিকে তাকায়, লম্বা স্বাস্থ্যবান সুপুরুষদেহী একজন হাতে লাগেজ নিয়ে সিঁড়ি দিয়ে উঠছে, শুধু পেছনটাই দেখা যাচ্ছে। মেঘ ভেতরে ঢুকে সবার হাতে গিফট দেখে এদিক সেদিক তাকায়। ততক্ষণে আবির নিজের রুমে চলে গিয়েছে। মেঘের মা হালিমা খান মেয়ের দিকে এগিয়ে আসে, তোর জন্য গিফট এনেছে। মেঘ তাকিয়ে বলে, কি গিফট? সোফায় রাখা ল্যাপটপের দিকে চোখ পড়ে মেঘের, ছুটে যায় ল্যাপটপের কাছে। এটা কি আমার? মিম বলে, হ্যাঁ আপু, এটা তোমার, বক্সটা আর শপিং ব্যাগটাও তোমার। ল্যাপটপটা ঘুরিয়ে ফিরিয়ে দেখছে মেঘ, যেন আকাশ কুসুম কিছু পেয়ে গেছে। তারপর শপিং ব্যাগটা একটু খুলে দেখল, দুইটা ড্রেস মনে হচ্ছে। সে ল্যাপটপ আর বক্সগুলো নিয়ে রুমের দিকে চলে যায়। এত বছর পর নিজের রুমটা আশ্চর্যান্বিত চোখে দেখছে আবির। সেই পরিচিত ঘ্রাণ, যেখানে সে নিজের জীবনের 12টা বছর কাটিয়েছিল। যেই রুমটা ছিল তার একান্ত ব্যক্তিগত, আজও তাই আছে। একটা জিনিসও এদিক সেদিক হতে দেননি আবিরের মা মালিহা খান। এমনকি রুমে বছরের পর বছর তালা দিয়েও রেখেছেন তিনি। যখনই ছেলের কথা মনে হতো, ছেলের রুমে এসে নীরবে কেঁদে যেতেন, যেন কেউ বুঝতে না পারে। আবির রুমে ঢুকে লাগেজ খোলে, নিজের পরনের টি শার্ট হাতে শাওয়ার নিতে চলে যায়। শাওয়ার শেষে বের হলো একটা কফি কালারের টি শার্ট আর একটা ট্রাউজার পরে, হাতে টাওয়াল নিয়ে মাথার চুল মুছতে মুছতে। খাটে বসে আছে তানভীর, লাগেজ নিয়ে এসে রুমেই বসে আছে সে। তানভীরকে দেখে আবির জিজ্ঞেস করছে, কি হলো, কিছু বলবি? তানভীর মুচকি হেসে জিজ্ঞেস করছে, আচ্ছা ভাইয়া, ওই লাগেজটা ধরতে দিলে না কেন? কি আছে ওইটাতে? আবিরের চক্ষুদয়ে উদ্বেগ স্পষ্ট, চোয়াল শক্ত করে উত্তর দিল, ওইটাতে আমার পার্সোনাল কিছু জিনিস আছে। তানভীর হাসতে হাসতে উত্তর দেয়, সেই পার্সোনাল জিনিসগুলো দেখতে চাচ্ছে আমার অবুঝ মন, কি করব বলো? স্বভাবসুলভ গম্ভীর কণ্ঠে উত্তর দিল আবির, কাউকে দেখানোর জিনিস আশা করি পার্সোনাল হবে না? তানভীর ভাইয়ের আপত্তিস্বর বুঝতে পেরে এই বিষয়ে আর কিছুই বলেনি, শুধু জিজ্ঞেস করে, বিকেলে কি বের হবে? আবির ওপর নিচ মাথা নেড়ে হ্যাঁ সূচক সম্মতি জানায়। তানভীর কথা না বাড়িয়ে চুপচাপ বিদায় নেয় রুম থেকে। আবির খাটের এক কোনায় বসে মোবাইল হাতে নিয়ে গুরুত্বপূর্ণ কিছু চেক করতে ব্যস্ত হয়ে পড়ে। মেঘ নিজের রুমে ঢুকে শপিং ব্যাগ খুলে 3টা ড্রেস বের করলো। 3টা জামাই অসাধারণ সুন্দর, 2টা গাউন ড্রেস আর একটা গর্জিয়াস কাজের 3 পিস। ল্যাপটপটাও খুলে দেখে, তার প্রয়োজনীয় সকল অ্যাপ ব্রাউজার অলরেডি ল্যাপটপে সেট করা আছে। মেঘের দৃষ্টি যায় র্যাপিং পেপারে মোড়ানো বক্সের দিকে। র্যাপিং পেপার খুলতেই চোখে পড়ে 3টা উপন্যাসের বই, যেগুলোর ওপরে ছোট্ট একটা চিরকুটে লেখা, অ্যাডমিশনের পরে পড়বি। তার সাথে ছোট্ট একটা বক্স, যেখানে এক বক্স রঙিন পাথর। মেঘের এই পাথরগুলো ছোটবেলায় খুব পছন্দ ছিল। তার সাথে একটা আইফোন 13 প্রো ম্যাক্স মোবাইলের বক্স। ফোন দেখে মেঘের চক্ষু চড়ক গাছ। অনেকদিন যাবৎ মনের কোণে সুপ্ত ইচ্ছে ছিল একটা আইফোন কেনার, কিন্তু কাউকে বলার মতো সাহস হয়নি তার। এগুলো দেখে খুশিতে গদগদ হয়ে পড়েছে মেঘ। ইন্টার সেকেন্ড ইয়ারে পড়াকালীন মেঘের যখন কলেজ, প্রাইভেট কোচিং সব মিলিয়ে ব্যস্ততায় দিন কাটছিল, তখন তানভীর তার পুরনো একটা ফোন দিয়েছিল মেঘকে। সীমাটাও ছিল তানভীরের। বাসার মানুষের বাইরে শুধু 2-3 জন বান্ধবীর নম্বর ছিল সেই ফোনে, এমনকি স্যারদেরকেও নাম্বার দিতে নিষেধ করেছিল কড়া ভাষায়। তানভীর বরাবরই বোনের ব্যাপারে খুব সিরিয়াস। ভাইয়েরা বোনকে শাসন করে ঠিক আছে, কিন্তু তানভীর মেঘকে একটু বেশিই শাসনে রেখেছে এত বছর। এইচএসসি পরীক্ষা চলাকালীন সময়ে নিজের মায়ের পেটের ভাই তানভীরকে খুব সাহস করে বলেছিল, ভাইয়া পরীক্ষা শেষ করে আমায় একটা নতুন ফোন কিনে দিবা? অগ্নিদৃষ্টিতে তাকিয়েছিল তানভীর, যেন মস্ত বড় অন্যায় করে ফেলেছে। তারপর মেঘ নতুন ফোনের আশা পুরোপুরি ছেড়ে দিয়েছিল। আজ সে না চাইতেই আইফোন পেয়ে গেছে, ল্যাপটপ পেয়ে গেছে। এ যেন মেঘ না চাইতেই জল। আনমনেই ভাবছে, মনে হয় তানভীর ভাইয়া বলেছে ফোন আর ল্যাপটপ আনতে,
না হলে উনি কিভাবে জানবে আমার ফোন নেই? এদিকে 1 ঘন্টা যাবৎ ফোনে মনোযোগ দিয়ে কি যেন কাজ করে যাচ্ছে আবির। হঠাৎ আদি দৌড়ে এসে দাঁড়ায় দরজায়। ভাইয়া, তোমায় খেতে ডাকছে। যা, আসছি। 10 মিনিটের মধ্যে সাদা শার্ট পরে রেডি হয়ে নিচে নামলো আবির। অসময়ে তেমন কেউ নেই নিচে। বিকেল 4টা বাজে। সবার খাওয়া শেষ হয়েছে অনেক আগেই। মালিহা খান বসেছিলেন ছেলের জন্য। ছেলের ফিটফাট হয়ে রেডি হওয়া দেখে মালিহা খান জিজ্ঞেস করছেন, কোথাও যাবি? হ্যাঁ, একটু কাজ আছে। আবির চুপচাপ খাবার খাচ্ছে। ছোটবেলায় যা যা সে পছন্দ করত সব রান্না হয়েছে আজ। সব খেতে পারেনি, যতটুকু সম্ভব খেয়ে উঠে পড়েছে। এরই মধ্যে তানভীর হাজির হয়েছে। ভাইয়া, রেডি আমি। এখন যাবে নাকি লেট হবে? আবির বলল, এখনই বের হব। মালিহা খান রান্নাঘর থেকে ডেকে বলছেন, গাড়ি নিয়ে বের হবি না? চাবি নিয়ে যা। গাড়ি লাগবে না আম্মু। বলেই 2 ভাই বের হয়ে গেল। যৌথ পরিবারগুলোর সবচেয়ে আনন্দময় সময় হলো সন্ধ্যাবেলা। বাড়ির সকলে মিলেমিশে হইচই করে বিকেলের নাস্তা খাওয়া, একটু টিভি দেখা, খেলাধুলা করা, আড্ডা দেওয়া। সমস্যা শুধু বড় ভাই তানভীর সব সময় মেঘকে চোখে চোখে রাখে। কি করছে, কি না করছে, কখন খাচ্ছে, পড়াশোনা করছে কিনা, এইসব দেখাই যেন তার একমাত্র কাজ। কিন্তু মিম আর আদিকে কোনোদিন একটা ধমক পর্যন্ত দেয় না তানভীর। এই কেমন দুমুখ ব্যবহার। তানভীর যতক্ষণ বাসার বাইরে থাকে, মেঘ ততক্ষণ মুক্ত স্বাধীন। তানভীরের বাসায় না থাকায় 3 ভাই বোন মিলে ছোটাছুটি করছে। মেঘ যা বলে ছোট দুইটা তাই করে। মেঘ আর আবিরের দেখা এখনো হয়নি। মেঘ কোচিং থেকে এসে যে রুমে ঢুকেছে, তার গিফট নিয়ে ব্যস্ততার কারণে সবেমাত্র রুম থেকে নিচে এসেছে। অন্যদিকে আবির বাসা থেকে চলে গেছে আরও 2 ঘন্টা আগে। মেঘ, মিম আর আদির ছোটাছুটি শেষ হয় বড় আব্বু জনাব আলী আহমদ খানের বাসায় প্রবেশ করা দেখে। আলী আহমদ খান বাসায় ঢুকতে ঢুকতে নিজের স্ত্রী মালিহা খানকে জিজ্ঞেস করলেন, আবির কোথায়? মালিহা খান উত্তরে বললেন, ও তো তানভীরকে নিয়ে বের হলো, বলল কি কাজ আছে। আলী আহমদ খান সোফায় বসতে বসতে মেঘের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন, পড়াশোনার কি অবস্থা আম্মু? মেঘ শান্ত স্বরে উত্তর করল, আলহামদুলিল্লাহ ভালো বড় আব্বু। তবে তবে কি? প্রশ্ন করলেন আলী আহমদ খান। আমার ফিজিক্স আর ম্যাথে একটু সমস্যা, কোচিংয়ের সাথে কোলাতে পারছি না। প্রাইভেটগুলোতেও অনেকটা এগিয়ে গেছে। আলী আহমদ খান বললেন, ঠিক আছে, তোমার জন্য প্রাইভেট টিউটর নিয়ে আসবো। কাল বা পরশুর মধ্যেই ম্যানেজ করছি। তুমি চিন্তা করো না, মন দিয়ে পড়াশোনা করো আম্মু। তোমার ভাই তানভীর তো আমার কোনো কথাই শোনে না, আর না শুনে তোমার আব্বুর কথা। কোথায় থেকে মাথায় ভূত চেপেছে রাজনীতি করবে, পড়াশোনায় গুরুত্ব না দিয়ে রাজনীতিতে গুরুত্ব দিচ্ছে। তুমি পড়াশোনা করো ভালো করে, মেডিকেল অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেন চান্সটা হয়ে যায় আম্মু। জি বড় আব্বু, চেষ্টা করব। খেয়েছো কিছু তোমরা? আলী আহমদ খান জিজ্ঞেস করলেন। এবার উত্তরটা মিম দিল, হ্যাঁ বড় আব্বু, খেয়েছি আমরা। ঠিক আছে, এখন রুমে গিয়ে পড়তে বসো। 3 ভাই বোন কোনো কথা না বলে 3 দিকে যার যার রুমে চলে যায়। রাত 9টায় বাড়িতে ঢোকে আবির আর তানভীর। খাবার টেবিলে খেতে বসেছে 3 ভাই আর আদি। মিম, মেঘ কেউ নেই। রান্নাঘরে 3 জা খাবার রেডি করছেন। বিকেলে আবির সাদা শার্ট পরে বেরিয়েছিল। সাদা শার্টের 2-3 জায়গায় একটু একটু রক্ত লেগে আছে, আর আবিরের হাতে 3টা 1 টাইম ব্যান্ডেজ লাগানো। নজরে পড়ে ইকবাল খানের। কিরে আবির, তোর হাতে কি হয়েছে? শার্টেই বা কিসের দাগ? এই কথা শুনে ছুটে আসেন মালিহা খান। কি হয়েছে আবির? বুকের ভেতর ছ্যাদ করে উঠেছে। একমাত্র ছেলের শরীরে আঁচড় মা সহ্য করতে পারেন না। আবির বলল, তেমন কিছু না, হাতে একটু লেগেছিল, ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। আর কথা না বাড়িয়ে সিঁড়ির কাছে চলে যায় আবির। আলী আহমদ খান ছেলের দিকে তাকিয়ে প্রশ্ন করেন, খাবে না? না আব্বু, বিকেলে খেয়েছি, খিদা নেই। এই বলেই রুমের দিকে চলে যায় আবির। আবিরের কণ্ঠ শুনে মেঘ রুম থেকে বের হয় তাড়াতাড়ি। এতগুলো গিফট দিল, অবশ্যই ধন্যবাদ জানানো উচিত। 7 বছরের ভাইয়ের মুখটাও দেখেনি সে। কিন্তু মেঘ রুম থেকে বের হতে হতে আবির রুমে ঢুকে পড়েছে। মেঘের চোখ মুখে নীরবতা। নিচে গিয়ে সবার সাথে খেতে বসে। তানভীরও খেতে বসেছে হাত মুখ ধুয়ে। ইকবাল খান তানভীরের উদ্দেশ্যে বলে, তুই তো ছিলি আবিরের সাথে, কি হয়েছে বল? তানভীর বলল, চাচ্চু, আমি তো ভাইয়ের সাথে বের হয়েছিলাম, কিন্তু পরে আমি পার্টি অফিসে চলে গিয়েছিলাম, তাই সঠিক জানি না। মেঘ যেন কিছুই বুঝতে পারছে না। বাড়িতে এসেছে 7-8 ঘন্টা হয়ে গেছে মানুষটার, অথচ সে এখনো দেখেইনি তাকে। তার মধ্যে আবার কি অঘটনও ঘটিয়ে ফেলেছে। সে শুধু চাচ্চু আর ভাইয়ার মুখের দিকে তাকাচ্ছে বারবার। আলী আহমদ খান গম্ভীর কণ্ঠে তানভীরকে বললেন, সে তো তোমার ভাই কম, বন্ধু বেশি। তাকে বলে দিও কোনো প্রকার মারপিট আর রাজনীতিতে যেন না জড়ায়। আর এটাও বলে দিও তাকে, তার বয়সটা কিন্তু আমরাও পার করে এসেছি। তাকে দেশে এনেছি মারপিট করার জন্য না, আমাদের ব্যবসার হাল ধরার জন্য। তানভীর বলল, আসলে বড় আব্বু, সামান্য হাত কেটে গেছে ভাইয়ার। আলী আহমদ খান বলল, থাক, আমায় কিছু বোঝাতে হবে না। কোনটা মারপিটের কাটা আর কোনটা কেটে যাওয়া তা আমি বুঝি।
তুমি তো নিজের রাস্তা বেছেই নিয়েছ, অন্তত তাকে বোঝাও এসবে যেন না জড়ায়। জি বড় আব্বু। মেঘ আচমকাই প্রশ্ন করে বসে। কি হয়েছে? তানভীর মেঘের দিকে চোখ রাঙিয়ে তাকিয়ে বলে, তুই চুপচাপ খা। ইকবাল খান বড় ভাইয়ের দিকে তাকিয়ে বলে, আবির কেন মারামারি করবে? এত বছর বাইরে ছিল ছেলেটা, এখানে ওর কেমন শত্রু আছে? বাড়ির সবার মধ্যে নীরবতা, কেউ কোনো কথা বলছে না। মেঘ মনে মনে ভাবছে, আবির ভাইয়া মারপিট করেছে, কিন্তু কেন? এত বছর ভাবতাম আমার ভাই পচা, রাজনীতি করে, আমায় শাসন করে, কিন্তু আবির ভাই তো দেখা যাচ্ছে পুরাই হিটলার। কোনো এক আশঙ্কায় আবিরের মাথায় চিনচিন ব্যথা অনুভব হয়, ভীতিতে রুদ্ধ হয় তার শ্বাস। বারান্দায় দাঁড়িয়ে আনমনে কি যেন ভেবে যাচ্ছে আবির। দূরে ওই চাঁদটার দিকে তাকিয়ে আছে চক্ষু যুগল। এক মুহূর্তের জন্য সরছে না, পল্লবও পড়ছে না একটিবার তার দুর্বোধ্য দৃষ্টি। হঠাৎ কারো অস্তিত্ব বুঝতে পেরে সাবলীল ভঙ্গিতে নড়েচড়ে দাঁড়ায়, দৃষ্টি সরিয়ে নেয় চাঁদ থেকে, ঘাড় ঘুরিয়ে দেখে নেয় মানুষটাকে। তারপর ধীরস্থির কণ্ঠে জানতে চায়, কিছু হয়েছে? তানভীর সরল মনে বলে, বড়াব্বু বুঝতে পেরে গেছে তুমি মারপিট করেছ, তোমাকে সাবধান করতে বলেছে যেন মারপিট আর রাজনীতিতে না জড়াও। আর কিছু? অবহেলায় প্রশ্নটা করল আবির। না, তেমন কিছু না, ব্যবসার হাল ধরতে বলল। তানভীর উত্তর দিল। আবির বলল, আচ্ছা ঠিক আছে, আর কিছু বলবি? তানভীর বলল, ভাইয়া মাথা ঠান্ডা করো, তুমি বাদ দাও প্লিজ। আমি তোমাকে শুধু জানিয়েছিলাম বিষয়টা, তুমি যে এভাবে দেশে চলে আসবে আর এইভাবে ঝামেলা হবে এটা আমি ভাবতে পারিনি। বুঝতে পারলে আমি আগে ব্যাপারটা সলভ করে ফেলতাম। তুই আমায় বাদ দিতে বলছিস? বাহ, আমি ওইভাবে কিছু বলিনি ভাইয়া, যা হবার তো হয়েছেই। তুমি যা করেছো এরপর আশা করি আর কিছুই হবে না। তাই বলছিলাম ওই চিন্তা বাদ দিয়ে একটু রেস্ট নাও, অনেকটা জার্নি করে এসেছ। আচ্ছা তুই এখন যা, এরপর থেকে আমার ব্যাপারে তোকে যেন আর কেউ কিছু না বলে, এটা সবাইকে বলে দিস। এত বছর বাইরে ছিলাম, এখন তো আমি বাড়িতে আছি, যার যা কথা সব যেন আমায় বলে সরাসরি। আর আগামীকাল 12টার আগে কেউ যেন আমায় ডাকতে না আসে। তানভীর বলল, আচ্ছা আসছি আমি। এতক্ষণে মেঘে ঢেকে গেছে চাঁদ, অসীম দূরত্বে তাকিয়ে কি যেন ভাবছে ছেলেটা। তারপর রুমে ঢুকে দরজা আটকে ব্যাগ থেকে একটা সিগারেট বের করে, বারান্দায় বসে সিগারেট জ্বালিয়ে ঠোঁটে ধরে। দৃষ্টি পড়ে দূরের গাছের পাতার ফাঁকে ল্যাম্পপোস্টের ক্ষুদ্র আলোর দিকে। তার নিচে 2-3টা কুকুর আপন মনে চিল্লাচিল্লি করছে। সিগারেট খাওয়া আবিরের নিত্যদিনের অভ্যাস না। যখন সে খুব রাগান্বিত বা চিন্তিত থাকে, বা যখন নিজেকে কন্ট্রোল করার সব শক্তি হারিয়ে ফেলে, তখন সিগারেটের ধোঁয়ার মধ্যে নিজের কষ্ট, রাগ, চিন্তা আর অভিমানগুলো উড়িয়ে দেয়। সিগারেটে কয়েকটা টান দিয়ে সিগারেটটা ফেলে দেয়। তারপর টান টান হয়ে শুয়ে পড়ল নিজের বিছানায়। মাথার নিচে 2 হাত রেখে চোখ বুজল। মেঘ খাবার খেয়ে রুমে এসে 2-3 ঘন্টা টানা পড়াশোনা করল। এইচএসসি পরীক্ষা শেষ হলো মাত্র 1 মাসও হয়নি, কিন্তু পড়াশোনা যেন 3 গুণ বেড়ে গেছে। অ্যাডমিশন একটা মস্ত বড় যুদ্ধ, যার একমাত্র অস্ত্র হলো পড়াশোনা। তার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে ভাগ্য। এইচএসসির রেজাল্ট দেবে কবে ঠিক নেই, পাশ করবে কিনা তাও জানা নেই, কিন্তু অনিশ্চিত ভবিষ্যতের জন্য প্রস্তুতি আগে ভাগেই নিতে হচ্ছে। বয়সের তুলনায় মেয়েটা পড়াশোনায় একটু বেশি এগিয়ে গেছে। 18 বছর বয়সে পা দিল সবেমাত্র 2 মাস হয়েছে। তার মধ্যেই এইচএসসি পরীক্ষা শেষ। কয়েক মাস পর সে স্নাতক শিক্ষার্থী হতে চলেছে। ভাবতেই কেমন যেন নিজেকে বড় বড় মনে হয় মেঘের। পড়াশোনা শেষ করে নিজের বিছানায় শুয়েছে, হাতে তার নতুন মোবাইল। কিন্তু করবে কি সে? না আছে ফেসবুক, আর না আছে কোনো অ্যাকাউন্ট। ইউটিউবে ঢুকে কয়েকটা ভিডিও দেখে মোবাইল রেখে দেয়। শুয়ে ভাবতে লাগে আবির ভাইয়াকে ধন্যবাদ জানানো দরকার, কিন্তু সে তো ভয়ে দাঁড়াতেই পারবে না আবিরের সামনে। পুরনো স্মৃতিগুলো ভাবতে থাকে। মেঘ সবেমাত্র 5ম শ্রেণীতে উঠেছিল। বয়সের গণ্ডি 9 থেকে 10-এর মাঝামাঝি। তখন মেঘের একটা বন্ধু হয়েছিল, নাম জয়। ছেলেটা স্কুলে নতুন এসেই বন্ধুত্ব করেছিল মেঘের সাথে। ছোটবেলা পিচ্চিদের বন্ধুত্ব যেমন ছিল, চকলেট শেয়ার করা, টিফিন শেয়ার করা, একসাথে খেলাধুলা করা। একটা সপ্তাহ হয়নি তাদের বন্ধুত্বের। 7 দিনের মাথায় আবির স্কুলে গিয়ে মেঘ আর জয়কে একসাথে খেলতে দেখে। স্কুলে সবার মাঝখানে মেঘের গালে কয়েকটা থাপ্পড় বসিয়ে দিয়েছিল, আর রাগান্বিত স্বরে বলেছিল, তোকে যদি আর কোনোদিন কোনো ছেলের সাথে কথা বলতে বা খেলতে দেখি তাহলে তোর খবর আছে। তারপর বোনকে টানতে টানতে বাড়িতে নিয়ে আসে। একটাবার বোনের দিকে তাকায়নি। 2 গালে আবিরের 5 আঙুলের দাগ বসে গিয়েছিল। সেই যে থাপ্পড় দিয়েছিল, মেঘ 1 সপ্তাহ জ্বরে পড়েছিল। মেঘ ছোটবেলা থেকে খুব অভিমানী ছিল। ছোট্ট মেয়েটা এই থাপ্পড়ের ভয়ে আর আতঙ্কে কখনো আবিরের দিকে চোখ তুলে তাকায়নি। কথা বলা তো দূরের বিষয়,
আবির বাসায় থাকাকালীন রুম থেকেই বের হয়নি মেঘ বালিকা। আবিরও কখনো খোঁজ নেয়নি মেয়েটার। ছোট্ট মেঘের মনে তখনই জন্ম নেয় আবির ভাইয়ের প্রতি অভিমান, সীমাহীন অভিযোগ, কষ্ট আর বিতৃষ্ণা। 2 বছর পর দেশ ছাড়ে আবির। এই সময়ের মাঝে মেঘ আবিরের সাথে এক টেবিলে খেতেও বসত না। আবিরকে দেখলেই যেন ছুটে পালাতো মেঘ। আবির বিদেশে চলে যাওয়ার পর মেঘ আবিরের ভয় থেকে নিজেকে সাবলীল করে আপন মনে রাজত্ব করতে থাকে খানবাড়িতে। আবিরের পাশের রুমটাই তার দখলে চলে আসে। আবির থাকলে হয়তো কখনোই সে এই রুমে আসতো না। বিদেশে যাওয়ার পর আবিরের সাথে ভিডিও কলে কথা বলেছে সবাই, কিন্তু কথা হয়নি মেঘের সাথে। 2-1 বার মেঘের কথা জিজ্ঞেস করেছিল ঠিকই, কিন্তু মেঘ আতঙ্কে কথা বলতে চায়নি। এরপর থেকে আবির কখনো মেঘের কথা জিজ্ঞেস করেনি। এত বছর পর ভাই বাড়িতে এসেছে, এখনো দেখা হয়নি তার সাথে। এরই মধ্যে মারপিটও করে ফেলেছেন। ছোটবেলায় অনুভূতি প্রকাশ করতে না পারলেও আজ আবিরের কর্মকাণ্ডের কথা শুনে মেঘের মনে একটা নামে ঘুরপাক খাচ্ছে। সেটা হলো হিটলার। হিটলারের সাথে আবিরের কতটা মিল বা বেমিল তা বিবেচনা করার বিন্দুমাত্র ইচ্ছে নেই তার। মাথায় একটা চিন্তায় ঘুরছে, ধন্যবাদ জানানো উচিত, কিন্তু সে কি আদৌ কথা বলতে পারবে হিটলারের সাথে? এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ল সে। ভোরবেলা থেকেই বাড়িতে রান্নার ধুম পড়ে যায়। 3 ভাই সকাল সকাল খেয়ে অফিসে যায়। মিম আর আদিও স্কুলে যায়। মেঘ ঘুম থেকে ওঠে 8টায়। রাত জাগার কারণে সকালে উঠতে পারে না সে। মাঝে মাঝে গোসল করে খেয়ে বের হয়, মাঝে মাঝে এমনিতেই চলে যায়। 10টা থেকে 2টা পর্যন্ত বাইরে কোচিং, তারপর টিউশনি শেষ করে বাসায় ফিরে আসে। ফ্রেশ হয়ে খেয়ে একটু ঘুমায়। বিকেলে একটু হইহুল্লোড় করে তারপর পড়াশোনায় বসে। এই তার বর্তমান জীবন। আজও তার ব্যতিক্রম হলো না। খেয়ে কোচিংয়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। বাসার গাড়ি তাকে দিয়ে আসে, আবার কল দিলে নিয়ে আসে। ঠিক 12টায় ঘর থেকে বের হয় আবির। ধীর গতিতে নিচে আসে। চিন্তিত মুখ দেখে মালিহা খান ভীতস্বরে ছেলেকে জিজ্ঞেস করেন, কিছু হয়েছে তোর বাবা? আবির মুখের ভারী ভাব বজায় রেখে উত্তর দেয়, কিছু হয়নি, খেতে দাও। ছোটবেলার চঞ্চলতার ছিটে ফোটাও নেই ছেলের মধ্যে। এটা ভেবেই বারবার হতাশ হচ্ছেন মালিহা খান। হঠাৎ চোখ পড়ে ছেলের হাতের ব্যান্ডেজের দিকে। হাতটাও ফুলে গেছে অনেকটা। আবির খাবার খাচ্ছে, আর তার মা শান্ত স্বরে ছেলেকে বোঝাচ্ছেন, এটা করো না, সেটা করো না। মনে হচ্ছে 5 বছরের শিশু সে, আগুন পানি চেনে না। যদিও বাবা মায়ের কাছে সন্তানেরা সারা জীবনই শিশু থাকে। খাওয়ার শেষে মায়ের থেকে বিদায় নিয়ে বেরিয়ে যায় আবির। মেঘ বাড়ি ফিরেছে 1 ঘন্টা হবে। শাওয়ার নিয়ে নিচে এসেছে খেতে। খাওয়া শেষ। তানভীর রুম থেকে ছুটে এসে জিজ্ঞেস করে, বড় আম্মু, ভাইয়া কোথায়? আতকে উঠলেন মালিহা খান। ও তো 2-3 ঘন্টা আগেই খেয়ে বের হয়েছে। কেন? ইস, মিস করে ফেললাম। মালিহা খান বললেন, কি হয়েছে বাবা? মেঘ নীরবে তাকিয়ে ভাই আর বড় আম্মুর কথোপকথন শুনছে আর বোঝার চেষ্টা করছে ঘটনাটা কি। তানভীর ভাইয়াকে কল দিয়ে জিজ্ঞেস করে, কোথায় আছেন? আবির কি যেন বলল, শোনা যায়নি। তানভীরের চোখে মুখে উত্তেজনা স্পষ্ট। বড় আম্মু, আম্মু, কাকিমণি, বাইরে চলো। কেউ প্রশ্ন করার আগেই তানভীর ছুটে গেল বাইরে। তার পেছন পেছন মিম, আদি, মা, কাকিরা সবাই দরজা পর্যন্ত গেল। সবার পেছনে মেঘও গেল সেখানে। এরই মধ্যে বাইকে বাড়ি ঢুকলো আবির। নীল রঙের চকচকে সুন্দর একটা বাইক, হেলমেটটাও নীল। হেলমেট খুলতে খুলতে তাকায় বাড়ির মানুষের দিকে। মেঘ অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। সেই কবে দেখেছিল আবিরকে। সেই আবিরের সাথে এই আবিরের চেহারার মিল নেই। হেলমেট খুলতেই চুলগুলো এলোমেলো হয়ে গেছে আবিরের। চোখে সানগ্লাস, নেভি ব্লু রঙের শার্ট, কালো প্যান্টের সাথে ইন করে পড়েছে। হাতে কালো ফিতার একটি ঘড়ি, পায়ে সুজুতো। আপাদমস্তক দেখল আবিরকে। হৃৎপিণ্ডের 4 প্রকোষ্ঠ ছটফট করতে লাগলো মেঘের। আবিরের দিকে বিভোর দৃষ্টিতে তাকিয়ে আছে সে। আবির বাড়ির সকলের উদ্দেশ্যে বলল, বাইকটা কিনেছি, কেমন হয়েছে? আবিরের কণ্ঠ মেঘের মনের গহীনে ধাক্কা খায়। এতে হুঁশ ফিরে তার। দাঁড়িয়ে থাকতে পারছে না সে। এক দৌড়ে নিজের রুমে ঢুকে দরজা আটকে দিয়ে শুয়ে পড়ে মেঘ। মিম আর আদি হই হুল্লোড় করছে। আবির ভাইয়ার কাছে আবদার করছে ওদের বাইকে নিয়ে ঘোরার জন্য। মালিহা খান ছেলের পানে তাকিয়ে প্রশ্ন করলেন, বাসায় 2-3টা গাড়ি থাকার পরেও বাইক কিনলে কেন? আমার গাড়িতে চলাচল ভালো লাগে না, অবলীলায় উত্তর দিল আবির। পিচ্চিরা খুশি হলেও খুশি হতে পারেননি মালিহা খান, হালিমা খান আর আকলিমা খান। কারণ এই বাড়িতে বাইক ব্যবহার নিষিদ্ধ করেছিলেন স্বয়ং আলী আহমদ খান নিজেই। তিনি কোনো এক বয়সে বাইকে অ্যাক্সিডেন্ট করেছিলেন। সেই থেকেই বাইক কেনা বা বাইকে চলাচল নিষিদ্ধ করেছেন। ইকবাল খানের খুব ইচ্ছে ছিল বাইক কেনার, কিন্তু বড় ভাইয়ের নিষেধ অমান্য করার সাধ্য তার নেই, তাই কিনতে পারেননি। তানভীর খুব করে চেয়েছিল বাইক কিনতে। রাজনীতির সুবাদে অনেক জায়গায় চলাচল করতে হয়, বাইক থাকলে সুবিধা হয়। বাবা মোজাম্মেল খানকে বলেছিল সে,
কিন্তু বাবার এক কথা, তার বড় আব্বু বাইক পছন্দ করে না। তোর দরকার পড়লে তুই একটা গাড়ি সবসময় ব্যবহার করিস, তারপরও বাইক কেনার নাম মুখে নিস না। আবির বাড়ি ফিরেছে 24 ঘন্টা হবে হয়তো, এর মধ্যেই বাইক কিনে ফেলেছে। এর পরিণাম কি হবে তা ভেবেই ভয়ে আটকে যাচ্ছেন বাড়ির 3 বউ। এদিকে অষ্টাদশীর হৃদয় কাঁপছে, কেমন জানি অস্থির লাগছে সবকিছু। পরিচ্ছন্ন নয়নে তাকিয়ে আছে রুমের জানালার দিকে, দৃষ্টি তার অসীম দূরত্বে। কি জানি কি ভাবল কতক্ষণ, হঠাৎ ঝলমলিয়ে উঠল মেঘ। সঙ্গে সঙ্গে চোয়াল শক্ত করে নিজেকে একটা প্রশ্ন করল, বাই এনি চান্স আমি কি হিটলার ব্যাটার ওপর ক্রাশ খেয়েছি? শ্বাস ঝেড়ে নিজের মাথায় গাঁটটা মেরে মেঘ বলে, ছি মেঘ ছি, কী সব ভাবছিস তুই? কেউ কি তার চাচাতো ভাইয়ের ওপর ক্রাশ খায়? ভালো ভদ্র হলেও আনা যেত, এমন গুরুগম্ভীর বদমেজাজি আর হিটলার স্বভাবের কারো ওপর কেউ ক্রাশ কিভাবে খায়? যে ছেলে 10 বছরের মেয়ের গায়ে হাত তুলতে পারে সে আর যাই হোক আমার ক্রাশ হতে পারে না? এটা ভাবতেই মেঘের বুক কষ্টে ভেসে যায়। নিজেকে স্বাভাবিক করতে মোবাইল হাতে নিয়ে কল করে মেঘের সবচেয়ে কাছের বান্ধবী বন্যাকে। প্রথম কল হতেই রিসিভ হয় কল। বন্যা বলে, আসসালামু আলাইকুম, কেমন আছো বেবি? মেঘ বলে, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, তুই কেমন আছিস? বন্যা বলে, হঠাৎ আমায় স্মরণ করার কোনো স্পেশাল কারণ আছে? তোর তো আবার ভাঙা ফোন, ঠুসঠাস বন্ধ হয়ে যাবে। মেঘ রাগান্বিত স্বরে এক প্রকার হুঙ্কার দিয়ে বলে, তুই আজ কোচিংয়ে আসিসনি কেন? কি যে একটা জিনিস মিস করেছিস? বন্যা বলে, কি মিস করেছি বলে ফেলো বান্ধবী। মেঘ বলে, এখন বললে কি আর সেই ফিলটা পাবো নাকি? আজব। বন্যা বলে, আরে বেবি বলো তুমি, কাল শুক্রবার, কোচিং বন্ধ, আবার দেখা হবে রবিবারে, ততদিন সহ্য হবে না, বলে ফেলো প্লিজ। আমার হাতে এখন আইফোন 13 প্রো ম্যাক্স। মেঘের কথা বন্যা এক বিন্দুও বিশ্বাস করেনি, হেসে উড়িয়ে দিয়ে বলল, এখন বল, একটু পর 14 প্রো ম্যাক্স কিনতে যাচ্ছি, যাকে তার ভাই একটা আধা ভাঙা ফোন দিয়েছে ব্যবহারের জন্য, দিনে 100 বার বন্ধ হয়ে যায়, তার হাতে নাকি আইফোন। তুই কি ঘুম থেকে স্বপ্ন দেখে উঠলি নাকি? মেঘের উৎফুল্ল মেজাজ আচমকাই বিগড়ে গেল। অভিমানী স্বরে বলল, কাল আবির ভাই এসেছে বিদেশ থেকে, উনি নিয়ে এসেছেন আমার জন্য। বন্যা বলে, তাই বল, না হয় তোর যেই ভাই সে তোকে এই জীবনেও ফোন কিনে দিত না, তোর বাবা দিতে চাইলেও সে আছাড় মেরে ভেঙে ফেলত। আচ্ছা ওয়েট, আবির ভাইটা কে রে? তোকে যে ছোটবেলায় মেরেছিল সেই? মেঘ মুখ কালো করে উত্তর দিল, হ্যাঁ আমার চাচাতো ভাই। তো তোর প্রতি এত মায়া হলো কবে ওনার? জানি না, শোন তোকে কি বলি। হ্যাঁ বল। আসলে আজকে বিকেলে আবির ভাইয়াকে দেখে ছোটোখাটো একটা শখ খেয়েছি। মানে? কি সুদর্শন চেহারা, দাঁড়ানোর স্টাইল, লুক আর অগোছালো চুলটা দেখে আমার মনটাই এলোমেলো হয়ে গেছে। আমি মনে হয় ওনার উপর ক্রাশ খেয়েছি। মুখ ফুলিয়ে শ্বাস ছেড়ে একটু ধাতস্থ হয়ে গুরুগম্ভীর স্বরে বন্যা বলল, তোর মাথা ঠিক আছে মেঘ? তুই এত বছর যাবৎ বলেছিস এই মানুষটা তোর শৈশব নষ্ট করে দিয়েছে, আজ কৈশোরে পা দিতেই এই মানুষটার উপর ক্রাশ খেয়ে ফেলেছিস? মানুষ রং বদলায়, কারণে অকারণে বদলায়, কথাটা এতদিন শুনেছি, কিন্তু আজ তোকে দেখে মনে হচ্ছে কথাটা শতভাগ সত্যি। না হয় যাকে এত বছর শত্রু ভেবে এসেছিস আজকে তার কথাই অবলীলায় বলে যাচ্ছিস। বাহ মেঘ বাহ। মেঘের নীরবতা বুঝতে পেরে বন্যা আবারও বলা শুরু করল, এসব কোনো বিষয় না বেবি, হঠাৎ করে দেখেছিস তো তাই আহামরি সুন্দর লেগেছে। বিষয়টা মাথা থেকে ঝেড়ে ফেল, দেখবি সব ঠিক হয়ে গেছে। আমরা না দুজন দুজনকে কথা দিয়েছিলাম একজন বিপথে গেলে আরেকজন সামলাবে, ভুলে গেলি নাকি? স্পষ্ট বোঝা গেল মেঘের বদলে যাওয়া অভিব্যক্তি। সহসা নিজেকে সামলে আচমকা প্রশ্ন করে বসল, আমি কি দেখতে সুন্দর না? আমি কি কারো ক্রাশ খাওয়ার যোগ্য না? মেঘের আকস্মিক প্রশ্নে বন্যা কিছুটা হতভম্ব হলো। এরপর কয়েক মিনিট শুধু হেসেই গেল। স্বাভাবিক স্বরে বলল, অবশ্যই তুই সুন্দর, ক্রাশ খাওয়ারও যোগ্য, কিন্তু তুই ছেলেদের ক্রাশ হতে পারবি না। ও হতে পারিস রাস্তাঘাটের, গাছগাছালির, রংচটা দেয়ালের, গরু ছাগলেরও হতে পারিস, কিন্তু তুই ছেলেদের ক্রাশ হতে পারবি কিনা সন্দেহ আছে। রাগে ফুঁসতে ফুঁসতে কল কেটে দিয়েছে মেঘ আর ভাবছে, আজকাল সান্ত্বনা নিতে চাইলেও মানুষ মজা নেয়। যদিও বন্যার হাসির কারণটা খুবই স্বাভাবিক। মেঘকে বরাবরই চোখে চোখে রেখেছে তানভীর সহ বাড়ির সকলেই। 6 থেকে 10 পর্যন্ত পড়েছে গার্লস স্কুলে, তারপর গার্লস কলেজ। আহারে, জীবনটা ধুধু মরুভূমির মতো, কোথাও কেউ নেই। স্কুল কলেজের সামনেই বাসার গাড়ি থাকতো, বাসা টু স্কুল, স্কুল টু বাসা। কোনো ছেলেই দেখতে পেত না। কোনো ছেলে না দেখলে ক্রাশ কিভাবে খাবে? বোধশক্তি হওয়ার পর মেঘ মনে হয় 2-3টা বিয়ে খেয়েছে গাজিনদের, যাকে বলে নামের বিয়ে খাওয়া। তানভীরের ভয়ে বিয়ে বাড়ির এক কোনায় বসে থাকতে হতো মেঘকে। ভাইয়ের কড়া শাসন ছিল, ঘর থেকে বের হতে পারবে না।
বরযাত্রী আসলে তো আরোই না। ঘরের ভেতরেই তার জন্য খাবার পাঠানো হতো। তানভীর নিজেই বোনকে খাওয়াতো ইচ্ছে মতো। তারপর বিয়ে শেষ হলে মা বোনকে নিয়ে চলে আসতো। গায়ে হলুদে নাচা, গান গাওয়া, এমনকি মেহেদিও দিতে পারেনি কখনো। এই কষ্টে এখন আর মেঘ কারো বিয়েতেই যায় না। এতে তানভীর মনে হয় হাঁপ ছেড়ে বেঁচেছে। মেঘের এই সাদা কালো জীবনের কথা শুনলে বন্যা কেন, পৃথিবীর সব মানুষই হাসবে। জীবনটা তার তেজপাতা হয়ে গেছে। মাঝে মাঝে ভাবে এ বাড়িতে জন্মানোটা খুব দরকার ছিল কি। কয়েকবার বন্যা কল ব্যাক করেছে। নিজের জীবনের হতাশার জন্য মেঘ আর কলই রিসিভ করেনি। বান্ধবীকে রাগ দেখিয়ে কি হবে, জীবন যেখানে যেমন তা মানতেই হবে। মেঘের বেস্ট ফ্রেন্ড হওয়ার খেসারত দিতে হচ্ছে বন্যাকেও। মেঘের সাথে সাথে বন্যাকেও চোখে চোখে রাখে তানভীর। কথায় আছে না, সঙ্গদোষের লোহা ভাসে। সঙ্গ খারাপ হলে মেঘও খারাপ হয়ে যাবে। তাই সব সময় বন্যার পেছনে লোক লাগিয়ে রেখেছে। শুধু বন্যাই না, আরও 2 জন বান্ধবী আছে মেঘের, একজন পাখি আর একজন মায়া। ওদেরকেও নজরে রেখেছে তানভীর। বোনকে সব দিক থেকে প্রোটেক্ট করাই যেন তার প্রথম এবং প্রধান কাজ। আবির বিকেল থেকে ঘুমাচ্ছে। সন্ধ্যা 7টায় ঘুম ভাঙে আদির ডাকে। নিচে আবিরের আব্বু আর মেঘের আব্বু বসে আছেন। আবিরের বাইক কেনার কথা শুনেই তাড়াতাড়ি চলে এসেছেন অফিস থেকে। আবির ঘুম থেকে উঠে চোখে মুখে পানি দিয়ে টাওয়াল দিয়ে কোনো রকমে মুখটা মুছে তৎক্ষণাৎ রুম থেকে বের হয়। সে তার বাবাকে খুব ভালো করেই চেনে। ডাকার সঙ্গে সঙ্গে উপস্থিত না হলে বাড়িতে তাণ্ডব শুরু করে দিবেন। আবিরের চোখে মুখে ঘুমের প্রভাব স্পষ্ট। ব্যস্ত পায়ে হাঁটছে সে। আচমকা এলোমেলো পায়ে ছুটে রুম থেকে বের হয় মেঘ। চুলগুলো অগোছালো। আকস্মিক ধাক্কা এড়াতে চটজলদি নিজেকে নিয়ন্ত্রণ করে অগ্নিদৃষ্টিতে তাকায় আবির। তৎক্ষণাৎ মোটা ভ্রুযুগল শিথিল হয়ে যায়। অমত্ত চেয়ে রইল সে। এক মুহূর্তের জন্য মস্তিষ্ক থেমে গিয়েছে আবিরের। দৃষ্টি তার প্রখর। আচমকা হাঁটা থামতেই শ্বাস ভারী হয় আবিরের। কালো জামা পরিহিতা এক ললনার দিকে দৃষ্টি পড়ে। আপাদমস্তক দেখল একবার। কালো জামাতে যাকে অপসরীর ন্যায় লাগছে। এলোমেলো চুলগুলো তার কোমর ছাড়িয়েছে। চুল দেখে মনে হয় জীবনানন্দ দাশের বনলতাকে উদ্দেশ্য করে লেখা। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নেশা। দ্রুত গতিতে থামতে গিয়ে মেঘের ছোট্ট দেহ কম্পিত হয়। দৃষ্টি পড়ে 6 ফুট লম্বা দেহি মানুষটার বুকে। মেঘ মুখ তুলে তাকায়। সেই মানুষটার চেহারার পানে। আবিরের চোখের দিকে বিস্ময়াভিভূত নয়নে তাকিয়ে আছে মেঘ। পলকও পড়ছে না একটিবার। আবিরের চোখে মুখে ছিটানো পানির ঝাপটায় এলোমেলো চুলগুলো থেকে চুইয়ে চুইয়ে পড়ছে পানি, যা তার পরনের সাদা টি শার্ট অল্প স্বল্প ভিজিয়ে দিচ্ছে। সেদিকে খেয়াল নেই আবিরের। আবির কয়েক সেকেন্ড স্তব্ধ হয়ে থেকে হঠাৎ চোখ সরিয়ে পুনরায় রুদ্রমূর্তি ধারণ করে। সবেগে হাঁটা দেয় সিঁড়ির দিকে। পেছন থেকে অষ্টাদশীর কোমল কণ্ঠের ডাক শুনে থমকে দাঁড়ায় আবির। তবে পেছনে তাকানোর প্রয়োজন মনে করেনি সে। মেঘ ভয়ার্ত কণ্ঠে বলে, থ্যাংক ইউ আবির ভাই। আবির শুনল কিনা কে জানে। এক মুহূর্ত দাঁড়িয়ে যথারীতি ব্যস্ত ভঙ্গিতে নিচে নেমে যায়। মেঘ ঠায় দাঁড়িয়ে আছে দরজার সামনে। থরথর করে কাঁপছে মেঘের হাত পা। মেঘের মনে হচ্ছে ভো ভো করে ঘুরছে সমগ্র পৃথিবী। কেন জানি দাঁড়িয়ে থাকার শক্তি পাচ্ছে না মেয়েটা। নিজেকে নিয়ন্ত্রণ করতে তাড়াতাড়ি দেয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়েছে। এতগুলো বছর পর আবিরের চোখে চোখ রাখল মেঘ। ভেতরটা ভয়ে আটকে উঠছে বারবার। অন্তরাত্মা শুকিয়ে যাচ্ছে মেঘের। এদিকে সোফায় বসে আছেন 2 ভাই। বাড়ির মহিলারা রান্নার কাজে ব্যস্ত থাকলেও তাদের নজর এই দিকেই। কি হবে কে জানে। আলী আহমদ খান নিজের গাম্ভীরতা বজায় রেখে এক প্রকার হুঙ্কার দিয়েই প্রশ্ন করলেন, তুমি নাকি বাইক কিনেছ? এই কথায় হুঁশ ফিরে অষ্টাদশীর। কিছুটা স্বাভাবিক হয়ে 2 পা সামনে গিয়ে বারান্দার সাইডে দাঁড়িয়ে নিচে তাকায় মেঘ। নিচে সোফায় বসা বড় আব্বু আর আব্বুর দিকে। তাদের থেকে কিছুটা দূরে 2 হাত ভাঁজ করে শটান হয়ে দাঁড়িয়ে আছে আবির। জি কিনেছি, ভাবলেশীনভাবে উত্তর দেয় আবির। কিন্তু কেন? পুনরায় হুঙ্কার দেন তার আব্বু। আমার বাইক কেনার ইচ্ছে ছিল তাই কিনেছি। তুমি জানো না এই বাড়িতে বাইক কেনা বা চালানো নিষিদ্ধ? এইবার প্রশ্নটা চাচ্চু মোজাম্মেল খান করেছেন। হ্যাঁ জানি, 20 থেকে 30 বছর আগে কি ঘটে গেছে তা নিয়ে আতঙ্কে থাকার কোনো মানে হয় না। যদি কপালে খারাপ কিছু লেখা থাকে তাহলে সেটা 7 সমুদ্র পাড়ি দিয়ে হলেও আসবে। সেটা আমি ঘরে বসে থাকলেও হবে আর গাড়িতে চলাচল করলেও হবে। তোমরা 2 ভাই কি নিজেদের মর্জি মতোই চলবে? আলী আকবর খান রাগান্বিত স্বরে প্রশ্ন করলেন। বাইক কেনা যদি নিজের ইচ্ছে মতো চলা হয় তাহলে আমি দুঃখিত আব্বু। এই ব্যাপারে আমি নিজের মনের কথাই শুনব। আমাদের নিজস্ব 3টা গাড়ি আছে। এত গাড়ি কেন কিনলাম? তোমাদের জন্যই তো। মোজাম্মেল খান কোমল স্বরে বললেন। গাড়িতে চলাচল আপনাদের ইচ্ছে, তাই আপনারা গাড়ি কিনেছেন। আমার গাড়িতে চলাচল করতে ভালো লাগে না, তাই আমি বাইক কিনেছি। এটা নিয়ে এত কথা বাড়ানোর কি আছে চাচ্চু? তোমাদের বাইক সম্পর্কিত যারা শেষ হলে আমার তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ কথা বলার আছে। আবির আব্বুর দিকে তাকিয়ে কথাগুলো বলল। এতক্ষণ বাড়ির মহিলাগুলো রান্নাঘরে থাকলেও
এবার আর থাকতে পারলেন না। এক ছুটে সবাই ড্রয়িং রুমে চলে এসেছেন। মেঘ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে আবিরের দিকে। এই বাড়িতে এত বছর কাউকে গলা উঁচু করে মুখের ওপর কথা বলতে শোনেনি সে। তানভীর ভাইয়া যত মেজাজ সব দেখিয়েছে মেঘের ওপর। বড় আব্বু আর নিজের আব্বুর মুখের ওপর কথা বলার সাহস হয়নি তার। আবির ভাই 2 দিন হলো এসেছে, আজই বাবার মুখের ওপর নিজের মর্জি শোনাচ্ছে। এখন মেঘের মনে হচ্ছে উনি হিটলারের থেকেও বড় মাপের কিছু। মনোযোগ দিয়ে বাকি কথা শোনার চেষ্টা করছে মেঘ। আবির বলল, আব্বু, চাচ্চু, আমি অনেক দিন যাবৎ চিন্তাভাবনা করেছি নিজের একটা কোম্পানি শুরু করব। তোমরা অনুমতি দিলে কাজ শুরু করব। মোজাম্মেল খান ও আলী আকবর খানের মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। এত বছর ছেলেকে বাইরে রেখে পড়াশোনা করিয়েছেন, দেশে এসে নিজের ব্যবসার হাল ধরবে। দেশে পানা দিতেই নিজে কোম্পানি খোলার চিন্তাভাবনা করছে ছেলে। মোজাম্মেল খান চিন্তিত কণ্ঠে বললেন, আমরা তো ভেবেছিলাম তুমি পারিবারিক ব্যবসাকে এগিয়ে নিয়ে যাবে। আবির কিছু বলার আগেই আলী আকবর খান বললেন, ঠিক আছে, তুমি পড়াশোনা করে এসেছ, তোমার নিজস্ব মতামতের গুরুত্ব আছে। তোমার নিজস্ব মতামতের গুরুত্ব আমরা অবশ্যই দেব। তোমার নতুন কোম্পানি নিয়ে আমাদের কোনো আপত্তি নেই, তবে আমার একটা শর্ত আছে। তুমি আমাদের কোম্পানির সিইও হবে। আগামী শুক্রবার অফিস ছুটি, তাই তুমি শনিবার অফিসে যাবে। তোমাকে অফিসিয়ালি সিইও পদে নিয়োগ দেওয়া হবে। তারপর তুমি আমাদের অফিস সামলে যদি নতুন কোম্পানি শুরু করে প্রতিষ্ঠিত হতে পারো, তাতে আমাদের কোনো আপত্তি নেই। বেস্ট অফ লাক মাই বয়। আবির যেন আগে থেকেই জানতো এমন কিছুই হবে, তাই তার মধ্যে কোনো পরিবর্তন দেখা গেল না। এতটুকু বলে সোফা থেকে উঠে রুমের দিকে হাঁটা শুরু করলেন আবিরের আব্বু। কয়েক কদম এগিয়ে আবার দাঁড়িয়ে আবিরের দিকে তাকিয়ে রুদ্ধ কণ্ঠে বললেন, আমরা কোম্পানি সামলানোর জন্য সারা জীবন থাকবো না, তোমাদেরকেই দায়িত্ব নিতে হবে। তুমি না পারলে তোমার প্রাণপ্রিয় ভাই তানভীরকে বলো রাজনীতি ছেড়ে ব্যবসায় আসতে। তারপর তুমি তোমার নিজের মতো কোম্পানি খুলতে থাকো। আবির চোয়াল শক্ত করে বাবার দিকে তাকিয়ে বলে উঠল, তানভীর রাজনীতি করবে, ওর মাথায় ব্যবসা ঢোকানোর কোনো দরকার নেই। শনিবারেই অফিসে আসবো আমি একাই সব দিক সামলাতে পারবো। তোমরা দয়া করে তানভীরকে মুক্তি দাও, নিজের মতো করে রাজনীতিটা করতে দাও ওকে। তোমার শর্ত আমি যেমন মেনে নিয়েছি, তোমাদেরকেও আমার একটা শর্ত মানতে হবে। সেটা হলো, আমি আমার মন মতো কাজ করব। আমার যখন যেখানে প্রয়োজন হবে নিজের কাজ গুছিয়ে আমি চলে যাব, তখন আমাকে কোনো প্রকার বাধা দিতে পারবে না কেউ। দরকার হলে 2টা অফিসের কাজ শেষ করে আমি রাত 12টায় বাসায় ফিরব। 12টায় না পারি 2টায় ফিরব, এমনকি নাও ফিরতে পারি। এতে তোমাদের যেন মাথা ব্যথা না হয়। একদমই কথাগুলো বলে কোনো দিকে না তাকিয়ে দ্রুত পায়ে বাসা থেকে বের হয়ে যায় আবির। আলী আহমদ খান কয়েক মুহূর্ত দাঁড়িয়ে কোনো কথা না বলে রুমের দিকে হাঁটা দেন। পিনপতন নীরবতা বাড়িতে। সোফায় বসে আছেন মোজাম্মেল খান। কাছেই 3 জা একজন আরেকজনের দিকে তাকাচ্ছে বারবার। তাদের আবিরের প্রতি পূর্ণ বিশ্বাস আছে, কিন্তু সমস্যা হচ্ছে বাহিরের দুনিয়া সামলাতে গিয়ে নিজের প্রতি না যত্নহীন হয়ে পড়ে ছেলেটা। এটাই তাদের চিন্তার বিষয়। নিচে উপস্থিত মানুষগুলোর মধ্যে চিন্তার ছাপ দেখা গেলেও উপরে দাঁড়িয়ে এক প্রকার বিনোদন উপভোগ করছে মেঘ। যেই বড়াব্বুর কথার ওপর কারো কথা চলে না, আজ উনার সাথে টক্কর দেওয়ার মানুষ এসেছে। বাবা ছেলে কি শর্তটাই না দিচ্ছে, যেমন বাবা তেমন ছেলে। এসব ভেবেই হাসি পাচ্ছে মেঘের। হঠাৎ করেই হাসিটা গায়েব হয়ে মুখটা ভারী হয়ে গেল মেয়েটার, আর ফিসফিসিয়ে বলতে শুরু করলো, নিজে তো হিটলার, সাথে আমার ভাইটাকেও বড় গুন্ডা বানাতে কি সুন্দর উৎসাহ দিচ্ছে। এত বছর ভাইয়ের জ্বালাই জীবন তেজপাতা, এখন আবার আরেকজনের আবির্ভাব হলো। কপালটাই খারাপ আমার, এখন নিচে যাওয়ার পরিস্থিতি নেই। তাই বিড়বিড় করতে করতে রুমে ঢুকতে যাবে, হঠাৎই চোখ পড়ে আবির ভাইয়ার রুমের দিকে। একরাশ হতাশা নিয়ে রুমে ঢুকে যায় মেঘ। বাবা মাকে ছেড়ে আলাদা রুমে থাকলে খুব স্বাধীনতা পাবে ভেবে নিচতলা থেকে ওপরতলায় চলে এসেছিল মেঘ। আবির ভাই বিদেশ যাওয়াতে কোনো চিন্তাই ছিল না, কিন্তু মেঘ আসার 15 দিনের মাথায় তানভীরও মেঘের পাশের রুমে চলে আসে। সিঁড়ি দিয়ে সোজা উঠতেই তানভীরের রুম। বোনকে পাহারা দিতেই মূলত এই রুমে আসা। তানভীর যতক্ষণ রুমে থাকবে ততক্ষণ নিজের রুমের দরজাটা খুলে রাখে মেঘ। মেঘ সিঁড়ি দিয়ে দৌড়ে উঠতে গেলেও ভাইয়ের কথা ভেবে আস্তে ধীরে ওঠানামা করে। বর্তমানে মেঘের অবস্থা নাজেহাল, কারণ তার একপাশে আবির ভাইয়ের রুম আর এক পাশে তানভীর ভাইয়ের। তানভীর ভাইয়ের পরের রুমটা মিমের জন্য ঠিকঠাক করা হচ্ছে। কিছুদিন পর থেকে মিমও উপরে থাকবে, কিন্তু তাতে কি, ভাইয়ের ঘর ডিঙিয়ে মিমের রুম পর্যন্ত যেতে পারবে কিনা সন্দেহ আছে। রাত 10টার ওপরে বাজে। সবাই খাওয়া দাওয়া শেষ করে যার যার রুমে চলে গেছে। আবির এখনও বাড়ি ফেরেনি। মালিহা খান সোফায় বসে অপেক্ষা করছে ছেলের জন্য। 10 থেকে 15 মিনিট পর বাড়িতে ঢুকলো আবির আর তানভীর। মাকে বসে থাকতে দেখে কিছুটা রাগান্বিত হলো ছেলে। আম্মু, তুমি আমার জন্য এইভাবে রাত জেগে বসে থেকো না প্লিজ, আমি নিজের মতো করে খেয়ে নেব। তোর বউ আসলে আমি আর অপেক্ষা করব না তোর জন্য, সহসা উত্তর দিলেন মালিহা খান। বড় আম্মুর কথা শুনে সশব্দে হেসে ওঠে তানভীর। আবির ঘাড় ঘুরিয়ে তাকায় তানভীরের দিকে। সঙ্গে সঙ্গে তানভীর হাসি থামিয়ে ফেলে। নিঃশব্দে হাসছে সে।
তানভীর বরাবরই ভীতু প্রকৃতির। বাইরে যতই শক্তপোক্ত থাকুক না কেন, বাবা, চাচা আর ভাইয়ের সামনে সে যেন ভেজা বেড়াল। এতদিন যত কাজই থাকতো, ছেলেটা 8টা-9টার মধ্যেই বাড়ি এসে সবার সাথে খেতে বসত। কিন্তু আবির ফেরাতে টাইম শিডিউলে কিছুটা পরিবর্তন হয়েছে ছেলেটার। আবির মায়ের উদ্দেশ্যে ঠাট্টার স্বরে বলে উঠল, এর উল্টোটাও হতে পারে, যেমন তোমার বৌমা তোমার কোলেই ঘুমিয়ে গেল, আর তুমি তাকে ঘুম পাড়াতে পাড়াতে আমার জন্য অপেক্ষা করলে। ছেলের এরকম ঠাট্টাই ভ্যাবাচাকা খেলেন মালিহা খান। আবির পুনরায় শান্ত অথচ কড়া গলায় বলল, কাল থেকে তোমায় যেন বসে থাকতে না দেখি। আমার কিছু লাগলে চেয়ে নেব, আর খাবার টেবিলে রেখে দিও, আমি খেয়ে নেব। এই কথার কোনো উত্তর না দিয়ে মালিহা খান স্বাভাবিক কণ্ঠেই বললেন, তানভীর, মেঘ এখনও খায়নি, একটু ডেকে আসবি? এখন খাবে কি না? তানভীর ঠিক আছে বলে ওপরে গেল। আবিরও নিজের রুমে গেল। 5 মিনিটের ড্রেস পাল্টে ফ্রেশ হয়ে নিচে নামছে। এতক্ষণে মেঘ খাবার টেবিলে চলে এসেছে। ভেবেছিল ভাই ফ্রেশ হয়ে নামার আগে তাড়াতাড়ি খেয়ে পালাবে। খাওয়া অর্ধেক হতেই তার দৃষ্টি নিবদ্ধ হয় সিঁড়ির পানে। কালো টি শার্ট আর ট্রাউজার পরে হাতে মোবাইল নিয়ে আপন মনে নামছে আবির। মেঘ সরু চোখে নিরীক্ষণ করছে আবিরকে। মানুষটাকে দেখে হৃদস্পন্দন বাড়তে লাগলো মেঘের। এখন সে স্পষ্ট অনুভব করছে তার বুকের ভেতর কিছু একটা হচ্ছে, কিন্তু বোধগম্য হলো না কি হচ্ছে। নিজের অজান্তেই বুকের বাঁ পাশে হাত রাখলো মেঘ। অনুভব করলো কিছু একটা অনবরত নৃত্য করছে বুকের ভেতর। আবিরের চেয়ার টেনে বসার শব্দে ঘোর কাটল মেঘের। সবেগে হাত নামিয়ে আনলো বুক থেকে। আবির মেঘের ঠিক বিপরীত চেয়ারটায় বসেছে। মেঘের ছোট্ট বুক অনবরত কেঁপেই যাচ্ছে। চোখ তুলে তাকাতে পারছে না মেয়েটা। শরীর কাঁপাকাঁপি আর হৃৎপিণ্ডের লাফালাফিতে সে বিতিষ্ঠ। দিশেহারা অবস্থা অষ্টাদশীর। ইচ্ছে করছে ছুটে পালিয়ে যেতে আবিরের সামনে থেকে, কিন্তু পারছে না। মনে হচ্ছে পায়ে শিকল দিয়ে বাঁধা। মালিহা খান হঠাৎ মেঘের হাতে হালকা ধাক্কা দিলেন। কিরে, কি হলো তোর? দ্বিতীয়বার ঘোর কাটল মেঘের। তৎক্ষণাৎ স্বাভাবিক হওয়ার চেষ্টা করল। কাঁপা কাঁপা গলায় বলল, কিছু না। এই বলে পুনরায় খাওয়ার চেষ্টা করল, কিন্তু এবার আর গলা দিয়ে খাবার নামছে না মেঘের। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। কাঁপা কাঁপা হাতে গ্লাসটা নিয়ে ঢকঢক করে অর্ধেক গ্লাস পানি নিমেষেই শেষ করে ফেলল মেঘ। আবির আপন মনে খাচ্ছে। সামনে বা আশেপাশে কি হচ্ছে এসব দেখার প্রয়োজন মনে করল না সে। এই জগতের সবকিছু তার আগ্রহ সৃষ্টি করতে অক্ষম। আবিরের গাছাড়া ভাব দেখে কিছুটা স্বাভাবিক হয়ে খাওয়া শুরু করল মেঘ। মাঝখানে এক পলকের জন্য তাকিয়েছিল আবিরের দিকে। কালো টি শার্টে মুখটা কত মায়াবী লাগছে। এলোমেলো চুল, খাওয়ার স্টাইল দেখে দ্বিতীয়বারের মতো ক্রাশ খেল অষ্টাদশী। কে বলতে পারে 2 দিন আগে পর্যন্ত আবিরের কোনো স্মৃতি ছিল না মেঘের মন মস্তিষ্ক জুড়ে। হঠাৎ মনে পড়লেও শুধু ওকে মেরেছিল, এই স্মৃতিটাই মনে হতো। আর রাগে কটমট করত মেঘ। আর আজ বিকেল থেকে যতবার আবিরকে দেখছে ততবার মেঘের শীর্ণ বক্ষ ধরফড়িয়ে উঠছে। ছোটবেলায় যে ভয়টা আবির ভাইয়ের প্রতি বোনের ছিল, আজ সেটা বদলে গেছে। আবিরের দৃষ্টি তাকে বরফের ন্যায় জমিয়ে দিচ্ছে প্রতিনিয়ত। এই দৃষ্টিতে সূচালো কিংবা ধারালো অস্ত্র আছে, যা এক কিশোরীর বক্ষপিঞ্জিরা এফোড়োফোড় করে দেওয়ার ক্ষমতা রাখে। আবিরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে হাবিজাবি চিন্তা করছিল মেঘ। আবির চোখ তুলে তাকাতেই মেঘের মনোযোগ ঘুরে গেল। আবিরের তপ্ত দৃষ্টি মনে হচ্ছে ফালা ফালা করে দিচ্ছে হৃৎপিণ্ড। দৃষ্টি সংযত করে চিবুক নামিয়ে নিল গলায়। সহসা মুখ বিবর চুপসে গেল আমসত্যের ন্যায়। দ্বিতীয়বার আবিরের দিকে তাকানোর স্পর্ধাটুকু হয়নি অষ্টাদশীর। এরই মধ্যে মালিহা খান ছেলে আবিরকে উদ্দেশ্য করে বললেন, তোর নতুন কোম্পানিটা কি না খুললে হয় না? তোর বাবা বিষয়টা ভালোভাবে নিচ্ছেন না। কেন বাবাকে রাগিয়ে দিচ্ছিস? তোর বাবা তোকে অনেক ভালোবাসে। শানিত স্বরে মায়ের দিকে তাকিয়ে আবির বলতে শুরু করলো, ছেলেরা সারা জীবন বাবাদের প্রিয় থাকতে পারে না। নিজের স্বপ্ন ইচ্ছাকে প্রাধান্য দিতে গিয়ে দূরত্ব বেড়ে যায় বাবা ছেলের। এটা অস্বাভাবিক কিছু না। যদি বাবার স্বপ্ন বা ইচ্ছের হাল প্রতিটা ছেলে ধরত, তাহলে পৃথিবীটা এত এগিয়ে যেত না। আমাকেও দেশ ছেড়ে এত বছর বাইরে থাকতে হতো না। আব্বু নিজেই এই কোম্পানি শুরু করেছিল। উনি যদি ওনার বাবার ইচ্ছেকে প্রাধান্য দিত, তাহলে আজ এত দূর পৌঁছাতেন না। তাছাড়া আমি তো বলিনি বাবার স্বপ্ন বাদ দিয়ে আমি আমার স্বপ্নকে প্রাধান্য দেব। আমার স্বপ্ন একান্তই আমার। আমি 2 দিকই সামলাবো। তুমি এসব নিয়ে অযথা চিন্তা করে নিজের শরীর খারাপ করো না। মালিহা খান চিন্তিত স্বরে বলে উঠলেন, এত চাপ আর দৌড়াদৌড়ি করতে গিয়ে তো নিজে অসুস্থ হয়ে পড়বি বাবা। আবির গম্ভীর কণ্ঠে বলে উঠল, তোমাকে তো বললাম আমার জন্য দুশ্চিন্তা করতে হবে না। তানভীর মাঝখান থেকে বলে উঠল, ভাইয়ার জন্য চিন্তা করার মানুষ আছে বড় আম্মু, তুমি রিল্যাক্সে থাকতে পারো। মেঘ এতক্ষণ নীরবে খেলেও এই কথা শোনা মাত্রই ছোট্ট দেহটা কম্পিত হয় তার। আতঙ্কিত হয়ে তাকালো আবিরের দিকে। আবির তৎক্ষণাৎ ঘাড় ঘুরিয়ে তাকালো তানভীরের দিকে। অমনি মুখটা চুপসে গেল তানভীরের। করুণ স্বরে বলল, সরি ভাই। পিনপতন নীরবতা খাবার টেবিলে। কেউ কোনো কথা বলছে না।
মেঘের মনটা সহসাই খারাপ হয়ে গেল। তানভীর আবিরের একনিষ্ঠ ভক্ত, এক কথায় দুজন দুজনের বেস্ট ফ্রেন্ড। আবির গুরুগম্ভীর স্বভাবের রাগী, কথা কম বলে, কিন্তু দিন শেষে আবিরের অপ্রকাশিত আবেগগুলো তানভীরকেই শেয়ার করে এসেছে এত বছর। এমনকি এখনও আবিরের থেকেও বেশি তানভীর ভালোবাসে আবিরকে। আবির যদি বলে সারা রাত এক পায়ে দাঁড়িয়ে থাকবি, তানভীর তাই করবে। অবশ্য করবেই বা না কেন, সেই কলেজ লাইফ থেকে রাজনীতি করার ইচ্ছে ছিল তানভীরের। পড়াশোনাতে তার বিশেষ আগ্রহ ছিল না। বড় আব্বুর আব্বুকে বলেছে কয়েকবার, তাদের কড়া জবাব, রাজনীতি আমাদের পছন্দ না, এই বাড়ির কেউ রাজনীতি করবে না। একদিন বাধ্য হয়ে ভাইকে কল করেছিল তানভীর। ভালো মন্দ কথা শেষ করে তানভীর ভয়ে ভয়ে বলল, ভাইয়া তোমার সাথে একটু কথা ছিল আমার। আবির সাবলীল ভঙ্গিতে উত্তর দিয়েছিল সেই দিন, রাজনীতি করতে চাস তাই তো? তানভীর নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। আবির এত স্বাভাবিকভাবে কথাটা বলছে। আবির বলল, তুই রাজনীতি কর, সমস্যা নেই, কিন্তু কিছু বিষয় মাথায় রাখবি। বিষয়টা দেখতে যতটা সহজ ততটা সহজ না। একনিষ্ঠ এবং সৎ থাকতে হবে তোকে। দলমত নির্বিশেষে তোকে সত্যের পথে চলতে হবে। পাচাটা স্বভাব যেন না হয়। তানভীর ভয়ে ভয়ে বলল, বড় আব্বু আর আব্বু তো রাজিই হচ্ছে না। আবির হেসে উত্তর দিয়েছিল, ওইসব আমি সামলে নেব, তুই আমায় কথা দে, তুই তোর জায়গায় সৎ থাকবি, আর যে কোনো সমস্যা আমায় শেয়ার করবি। সেই দিন খুশিতে তানভীরের চোখ টলমল করছিল। আবির সামনে থাকলে হয়তো জড়িয়ে ধরে কেঁদে দিত ছেলেটা। সেই দিন ভাইকে কথা দিয়েছিল, সে সারা জীবন সৎ থাকবে এবং একনিষ্ঠভাবে রাজনীতি করবে। এরপর থেকে রাজনীতি সম্পর্কিত যত ঝামেলা আছে, কি করা দরকার, কোনটা করলে ভালো হবে, সব ভাইয়ের সাথে সিদ্ধান্ত নিয়েই করেছে তানভীর। আজ সে ছাত্রলীগের সহসভাপতি। সবটুকু ক্রেডিট আবিরের। আগামী বছর মেয়র নির্বাচনের পরে নতুন করে সভাপতি করা হবে, তাই তানভীর চেষ্টা করছে যেন এবার সভাপতি হতে পারে। তানভীরের রাজনীতির জন্য বাবা চাচার সাথে আবিরের কথা কাটাকাটি সেই শুরু থেকেই, কিন্তু আবিরের এক কথা, তানভীর রাজনীতিই করবে। আজ সন্ধ্যায়ও বাবা চাচার মুখের ওপর বলেছিল তানভীরকে কোনো প্রকার বাধা যাতে না দেওয়া হয়। তানভীরের জীবনে আবির গাছের ন্যায়, যার ছায়ায় তানভীরের অবস্থান। ভাই ছাড়া তানভীর অসহায়। খাওয়া শেষ করে আবির নিজের রুমে চলে গেছে, তানভীরও চলে গেছে, কিন্তু মেঘ বসে আছে। সে খাবার টেবিলে সবার আগে এসেছিল, ভেবেছিল ভাইয়ের আগে খেয়ে পালাবে, কিন্তু তার হলো কই। আবিরের জীবনে কেউ আছে, এই কথাটাই মাথায় ঘুরপাক খাচ্ছে অষ্টাদশীর। ভাতের প্লেটে আঙুল ঘোরাচ্ছে আর ভাবছে, আমার ছোট্ট মনটা এইভাবে ভেঙে গেল, প্রেমে পড়ার আগেই ব্রেকআপ হয়ে গেল। ছি। তৎক্ষণাৎ নিজের মনকে নিজেই সান্ত্বনা দিচ্ছে, থাক, মন খারাপ করিস না, ছেলেটা ভালো না। মনে নেই তোকে ছোটবেলায় মেরেছিল? আজ তো হিটলার। তোর জীবনে রাজপুত্র আসবে, যার জীবনে রাজ করবি তুই। মালিহা খান মেঘের হাতে পুনরায় ধাক্কা দিয়ে বলল, থাক, তোর আর খেতে হবে না। এতেই হুঁশ ফিরে মেঘের। মেঘ কিছু বলার আগেই খাবার প্লেট সামনে থেকে নিয়ে জানুনি। বড় আম্মুর এইসব কর্মকাণ্ডে আহাম্মক বনে যায় মেঘ। মালিহা খান বলে ওঠে, এইভাবে 14 ঘন্টা ভাত নিয়ে বসে থাকলে বিষ হয়ে যাবে খাবার। মেঘেরও খাবার খাওয়ার তেমন ইচ্ছে নেই আর। সে তো নিজেকে সান্ত্বনা দিতে ব্যস্ত। হাতটা ধুয়ে রুমের দিকে যাচ্ছে। মালিহা খান মেঘকে ডেকে আবার বললেন, তোর কি পেট ভরে গেছে নাকি নতুন করে খাবার দেব তোকে? আর খাবো না। এইটুকু বলেই রুমে চলে আসে মেঘ। পড়তেও ইচ্ছে করছে না মেয়েটার, চুপচাপ শুয়ে আছে। চোখ বন্ধ করতেই ভেসে ওঠে আবিরের হাসি। বাইক এনে যখন হাসি মুখে কথা বলছিল, কথাগুলো কানে ভেসে আসছে। কি সুন্দর করে কথা বলে মানুষটা। তাকানোর ধরন, রাগলে কুঁচকে ফেলা ঘন ভ্রু দুটো, সব যেন চোখের সামনে ভাসছে মেঘের। সঙ্গে সঙ্গে চোখ খুলে ফেলে মেঘ। বুক ভেঙে আসে কষ্টে। এই লোক আমার ভাবনায় কেন আসছে বারবার? এই লোক তো অন্য কারো। এই বলেই অভিমানে ঘুমিয়ে পড়ে মেঘ। আজ শুক্রবার, সকাল থেকে বাড়িতে হইচই শুরু হয়ে গেছে। মিম, আদি আর মেঘ দুষ্টুমি আড্ডায় মাতিয়ে তুলেছে ড্রয়িং রুম। তিনজা রান্নায় ব্যস্ত। আবির বাড়ি ফিরেছে বলে আবিরের 2 মামা, 2 খালা, তাদের বাচ্চারা সহ সবাই দেখতে আসবে। মিম আর মেঘের মামা খালাদের বাড়ি থেকেও বেড়াতে আসবে মানুষ। বেশিরভাগ মানুষই চাকরিজীবী, যার ফলে শুক্রবার ছাড়া কারোর সময় নেই। ইকবাল খান ব্যস্ত বাজার করা নিয়ে। যখন যা লাগছে উনি ছুটছেন আনার জন্য। সকাল থেকে তানভীরের কোনো খোঁজ নেই। সকালে নাস্তা করেই বেরিয়েছে। পার্টি অফিসে কাজ আছে, বিকেলে ফিরবে বলে চলে গেছে। এজন্য মেঘের কোনো ভয় ডর নেই। আপন মনে আড্ডায় মগ্ন মেয়েটা। হঠাৎ ওপরের করিডোর থেকে আবির ডাক দিল মাকে, আম্মু, একটু কফি দিতে পারবে? এই বলেই রুমে চলে গেল পুনরায়। উত্তর শোনার প্রয়োজন মনে করেনি সে। মালিহা খান কফি করে মেঘকে ডাক দিল, কফিটা আবিরকে দিয়াই তোমা। তৎক্ষণাৎ মেঘের মনে পড়ে গেল গত রাতের কথা। সহসাই বলে উঠল, আমি কেন, মিম দিয়ে আসুক। মালিহা খান কিছুটা বিরক্তি নিয়ে বলল, ওরা নিলে ফেলে দেবে, তখন আরেক মুসিবতে পড়ব।
বাড়িতে একটু পর মেহমান চলে আসবে, যা না মা। মেঘ আর কোনো কথা না বাড়িয়ে ধীর পায়ে হাঁটতে হাঁটতে আবিরের দরজা পর্যন্ত আসলো। গলায় শুকিয়ে যাচ্ছে মেঘের, বুকের ভেতর ধুকপুকটা বেড়ে যাচ্ছে, হাত পা কাঁপছে। আস্তে আস্তে দরজায় টোকা দিল মেঘ। আবির বলল, দরজা খোলা আছে। কাঁপা কাঁপা হাতে দরজায় ধাক্কা দিল মেঘ। আবির ল্যাপটপে কি যেন করছে, তাকিয়েও দেখল না কে এসেছে। এখানে রেখে যা। মেঘ হাঁটতে পারছে না, হাত আরও বেশি কাঁপছে এখন, পায়ে একটুও জোর পাচ্ছে না। ঠায় দাঁড়িয়ে আছে আগের জায়গায়। আবির ল্যাপটপ টেবিলে রেখে মেঘের মুখোমুখি এসে দাঁড়িয়েছে। হাত থেকে কফির কাপটা নিয়ে ড্রেসিং টেবিলের সামনে রাখে। মেঘের সেই দিকে কোনো মনোযোগ নেই। তার মস্তিষ্কের প্রতিটা নিউরন ছুটছে এদিক সেদিক। বডি স্প্রের তীব্র ঘানে হুঁশ ফেরে মেঘের। তার থেকে 1 ফুট দূরত্বে দাঁড়িয়ে আছে আবির। আচমকা এভাবে এসে দাঁড়ানোই একটু ভ্যাবাচাকা খেল মেয়েটা। মেঘ ত্রস্ত ঘুরে গেল নিজের ওপর জোর খাটিয়ে, পা বাড়িয়ে দরজার দিকে। সবেগে সুদূর হস্তে মেঘের কোনোয় চেপে ধরল আবির। কড়া কণ্ঠে বলল, এদিকে তাকা। অনিচ্ছা সত্ত্বেও ঘুরে দাঁড়ালো মেঘ। চিবুক নেমে গলায় আটকালো। সারা শরীর কাঁপছে। শীতল স্বরের হুমকিতে কানের লতি গরম হয়ে যাচ্ছে। সাথে আবিরের শরীরের আর বডির স্প্রের তীব্র গন্ধ নাকে লাগছে মেঘের। আবির পুরু কণ্ঠে বলল, কফিটা টেবিলে দিয়ে আসতে বলেছিলাম, কথা কানে যায় না? এতটুকু বলতেই মেঘ হেলে দুলে পড়ে যেতে নাই। টালমাটাল মেয়েটার বাহু ধরে সোজা দাঁড় করিয়ে দিল আবির। জ্ঞান হারাতে হারাতে যেন হারায়নি মেঘ। আবিরের চাহনিতে তীক্ষ্ণতা। গম্ভীর কণ্ঠে বলল, তুই কি পুষ্টিহীনতায় ভুগছিস? অবশ্য ভুগবি বা না কেন? খাবার প্লেটে আঙুল ঘোরালে কি আর শরীরে পুষ্টি হবে? প্রথমে গম্ভীর কণ্ঠে বললেও শেষেরটা যেন মজার ছলেই বলল। মেঘের শরীর ঘামছে। কে বোঝাবে এই লোককে, যাকে দেখলেই অষ্টাদশীর সব শক্তি নিমেষেই মিলিয়ে যায় কোথায় যেন, যার দৃষ্টি কেড়ে নেয় তার সমস্ত ধ্যান জ্ঞান মনোনিবেশ। আবির সাবলীল ভঙ্গিতে বলে উঠল, যেতে পারবি নাকি দিয়ে আসবো? নিজেকে সামলে মেঘ বলল, পারবো। তারপর গুটি গুটি পায়ে রুম থেকে বের হয়ে যায় মেঘ। আবির তাকিয়ে আছে অষ্টাদশীর হাঁটার পানে। মেঘ কোনো রকমে নিজের রুম পর্যন্ত এসেছে। এক দৌড়ে এসে খাটে শুয়েছে। মন মস্তিষ্ক অস্বাভাবিকভাবে লাফালাফি করছে। কয়েক মুহূর্তের মধ্যে নিজের অস্তিত্ব খুঁজে পেল না। সেন্স হারিয়ে পড়ে আছে বিছানায়। 11টার পর থেকে মেহমান আসা শুরু হয়েছে। বাড়িঘর ভরে গেছে আত্মীয় স্বজনে। মিম আদি গোসল করে সেজেগুজে গল্প করছে সবার সাথে। আবির একেবারে নামাজের সময় ঘর থেকে বের হয়েছে। টুপি পাঞ্জাবি পরায় অন্যান্য দিনের থেকেও অনেক সুন্দর লাগছে ছেলেটাকে। সবাইকে সালাম দিয়ে টুকটাক কথা বলে মামাদের সাথে বেরিয়ে যায় নামাজ পড়তে। মেঘের দেহ এখনো বিছানায় লেপ্টে আছে। বোনকে খুঁজতে মিম উপরে গিয়ে দেখে মেঘ ঘুমাচ্ছে। ডাকতে ডাকতে মেঘের ঘুম ভাঙে। আপু, ও আপু, ওঠো। এখনো ঘুমাচ্ছ কেন? বাড়িতে মেহমান চলে এসেছে। আজান পড়ে গেছে অনেকক্ষণ আগে। ওঠো, নামাজ পড়ে রেডি হও। আম্মু আমায় পাঠিয়েছে, তোমায় ডাকছে। কিছুক্ষণ পর মেঘের জ্ঞান ফেরে। পাশের দেয়ালে টানানো দেয়াল ঘড়ির দিকে তাকায়। 1:15 বাজে। তৎক্ষণাৎ শোয়া থেকে উঠে বসে। আবিরকে কফি দিতে গিয়েছিল 8:30 বা 9টার মধ্যে। 4 ঘন্টার উপরে তার জ্ঞান ছিল না। 5 মিনিট বসে তারপর গোসলে চলে যায়। নামাজ পড়ে আবিরের দেওয়া একটা জামা পরে নিল মেঘ। বেগুনি রঙের গাউন, মোটামুটি গর্জিয়াস। চুলগুলো খোপা করে নিল। এত লম্বা চুল ছেড়ে রাখলে কিছুই করতে পারে না সে। মুখে হালকা ফেস পাউডার দিয়ে গোলাপি রঙের লিপস্টিক দিল হালকা করে। রুম থেকে বের হলো প্রায় 3টার দিকে। মামা খালারা সবাই খেতে বসেছে। ছোটদের খাওয়া শেষ। রুম থেকে বের হয়ে করিডোরে দাঁড়িয়ে পরিস্থিতি বোঝার চেষ্টা করছে সে। বাড়িতে এত হৈহুল্লোড়ের শব্দে মাথা ধরে ফেলেছে মেঘের। নজর পড়ে সোফার দিকে। আবিকে ঘেরাও করে বসে আছে সব মামাতো খালাতো ভাই বোনেরা। তার মধ্যে একজনের দিকে নজর পড়ে, স্পেশাল একজন, মালা আপুর দিকে। মালা আপু অনার্স 3য় বর্ষে পড়ছে। আবির ভাইয়ের মামাতো বোন। মালা আপুর একটা বড় আপুও আছে, উনি মাইশা। ওনার পড়াশোনা শেষ, জব করতেছেন এখন। 2 বোনই এসেছে, কিন্তু মালা আপুর দৃষ্টি কেমন যেন আবির ভাইয়ের দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন চোখ দিয়েই গিলে খাবে আবির ভাইকে। বিষয়টা দেখে মেঘের মেজাজ গরম হয়ে গেছে। তৎক্ষণাৎ মনে পড়ে গেল রাতের কথা। তানভীর ভাইয়া তো বলেছিল আবির ভাইয়ের জীবনে কেউ আছে। মালা আপুই কি সেই কেউ একটা? ভাবতেই বুক ভরে ওঠে কষ্টে। আবিরের সমবয়সী একটা ভাইয়া আছে, নাম সাকিব। উনি আবির ভাইয়ের দ্বিতীয় বেস্ট ফ্রেন্ড বলা চলে। আরও কয়েকটা ছোট ভাই আবির ভাইকে এটা সেটা অনেক কথা জিজ্ঞেস করছে। বিদেশ কেমন লাগে, পড়াশোনা কেমন, কিভাবে থাকতে হয়, এইসব। মেঘ ধীর স্থির পায়ে সিঁড়ি দিয়ে নামছে। আবির এক পলক তাকায় সেই দিকে। পুনরায় ভাইদের কথায় মনোযোগ দেয়। মেঘকে দেখে 2-4 জন ডাকা শুরু করে। এই মেঘ, কেমন আছিস? এইদিকে আয়। মিম ছুটে আসে মেঘের দিকে। আপু, তোমাকে অনেক সুন্দর লাগছে, মাশাল্লাহ, নজর যেন না লাগে কারো। মেঘ মুচকি হাসল। মিম মেঘকে টেনে নিয়ে সোফায় বসালো।
সবার সাথে কথা বলতে বলতে হঠাৎ দৃষ্টি পড়ে আবির ভাইয়ের দিকে। ওপর থেকে সে শুধু মালা আপুর নজরটাই দেখেছে। এখন সে আবিরকে দেখছে। নীল পাঞ্জাবি, সাদা প্যান্ট, মাথায় টুপি। আহা, কত মায়াবী লাগছে। আবিরের হাস্যোজ্জ্বল মুখটা দেখে প্রেমে পড়ে গেছে মেঘ। যত্রতত্র দৃষ্টি সরিয়ে বাকিদের সাথে কথা বলায় ব্যস্ত হলো। বড়দের খাওয়া শেষ। মেঘ উঠে সবাইকে সালাম দিয়ে খোশ গল্প করতে লাগলো। খালামণিদের অনেকদিন পর দেখছে। আগে বিয়েতে গেলে টুকটাক দেখা হতো, কিন্তু তানভীরের অত্যাচারে মেয়েটা বিয়ের বাড়িতে যাওয়াই ছেড়ে দিয়েছে। তাই মামি খালাদের সাথে দেখাই হয় না। মামা অবশ্য মাঝে মাঝে দেখতে আসে, এটা সেটা নিয়ে আসে। সারাদিনের ঘুরেঘুরি শেষে সবাই নিজেদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। থাকার জন্য বলেছে সবাই, কিন্তু চাকরিজীবীদের কাছে বেড়ানো মানেই কয়েক ঘন্টা। বিদায়বেলায় মালা আপুর আচরণে মাথায় রক্ত উঠে যায় মেঘের। ভালো করে বললেই হয় বেড়াতে যাবেন, গায়ে ঢলে পড়ার কি আছে? আশ্চর্য। মালার এরকম আচরণে আবির ভাই তৎক্ষণাৎ সরে না গেলে তার ওপরেই তো পড়ে যেত এই মেয়েটা। রাগে ফুঁসতে ফুঁসতে মেঘ নিজের রুমে চলে যায়। মেহমানদের বিদায় দিয়ে আবিরও বাইক নিয়ে বেরিয়ে পড়ে কোথাও যেন। মাঝখানে তানভীর একবার এসেছিল, সবার সাথে দেখা করে আবার বেরিয়ে গেছে। পার্টি অফিসে কি নিয়ে ঝামেলা চলছে, তাই বসার সময় হয়নি তার। মেঘ বরাবরই খুব অভিমানী, অল্পতেই কান্না করে দেয়। রাত 10টা বেজে গেছে, এখনো মুখ ফুলিয়ে রুমে বসে আছে মেয়েটা। সারা দিন খাওয়া নেই। তড়িঘড়ি করে তানভীর বাড়িতে ঢোকে। এসেই মাকে জিজ্ঞেস করে, মেঘ খেয়েছে? হালিমা খান সহসা উত্তর দিলেন, সন্ধ্যার পর থেকে এত ডাকছি, দরজা তো খুলছেই না। তানভীর আর কথা বাড়ালো না, তড়িৎ গতিতে ছুটে গেল বোনের দরজার সামনে। প্রথমে আস্তে করে ডাকলো। মেঘের সারা শব্দ নেই। আচমকা চোয়াল শক্ত করে এক প্রকার চিৎকার দিল, মেঘ, এই মুহূর্তে তুই দরজা না খুললে তোর কপালে শনি আছে বলে দিলাম। মেঘ শোয়া থেকে এক লাফে উঠে বসল। কয়েক সেকেন্ডে দৌড়ে গিয়ে দরজা খুলল। চোখ তুলে তাকানোর সাহস নেই ভাইয়ের দিকে। আজ পর্যন্ত তানভীর মেঘের গায়ে হাত তোলেনি, শুধু ধমকই দেয়। কিন্তু ভাইকে এক বিন্দুও বিশ্বাস করে না মেঘ। কখন আবির ভাইয়ের মতো নাক মুখে থাপ্পড় মারবে বিশ্বাস নেই। দরজা খুলতেই নরম স্বরে তানভীর বলল, খেতে যা। মেঘ তানভীরের এত নরম স্বর কোনোদিন শোনেনি। ভাবতেই পারছে না ভাইয়া তাকে এত ভালোবেসে খেতে বলছে। খাওয়া শেষ হলে তোর ফোনটা দিস, তোকে একটা ফেসবুক আইডি খুলে দেব। তানভীরের এমন কথাই মেঘ আহাম্মক বনে গেল। তানভীর ভাই বরাবরই এরকম, নিজেই ঝাড়বে, তারপর নিজেই আদর করবে, এটা সেটা কিনে আনবে মেঘের জন্য। কিন্তু আজকের বিষয়টা সম্পূর্ণ ভিন্ন। এত নরম স্বর কখনো শোনেনি এর আগে। নিমেষেই মনটা খুশিতে ভরে গেল মেঘের। খাবার টেবিলে বসে আপন মনে খাচ্ছে মেঘ। আজকে তার পছন্দের অনেক রেসিপি আছে, একটু একটু করে সব চেক করছে। কিন্তু রাগে ফুসফুস করছে মেঘের আম্মু হালিমা খান। সন্ধ্যা থেকে যে তোকে এতবার ডাকলাম, বের হলি না কেন? ঠিকই ভাইয়ের ভয়ে বের হয়ে আসলি, আমাকে কেন কষ্ট দিস? তোকে কে কি বলে 2 দিন পর পর? না খেয়ে পড়ে থাকিস কেন? কিছুদিন পরে যে অ্যাডমিশন, না খেলে পড়বি কিভাবে? আর না পড়লে ভর্তি হবি কিভাবে? তুইও তোর ভাইয়ের মতোই হয়েছিস। সে সারাদিন ভণ্ডের মতো টই টই করে ঘোরে, আর তুইও এখন তার ভাব নিচ্ছিস, না খেয়ে রুমে পড়ে থাকছিস। আর শোন, মেয়ে মানুষের এত রাগজেদ ভালো না। তোর এই রাগজেদ সামলানোর জন্য আমরা সারা জীবন তোর পাশে থাকবো না? এতটুকু বলতেই চোখ পড়ে ড্রয়িং রুমে দাঁড়ানো আবিরের দিকে। আবিরের চাহনিতে পরিষ্কার রুষ্ঠতা। শ্যামবর্ণের মুখমণ্ডল কালো দেখাচ্ছে। কড়া কণ্ঠে মামুনির দিকে তাকিয়ে প্রশ্ন করল, কি হয়েছে? পুরুষালী কণ্ঠে আটকে ওঠে মেঘ। হালিমা খান গলা নামিয়ে উত্তর দিল, খায় না ঠিক মতো, পড়াশোনা করে না, কি করব ওকে নিয়ে? আবির পূর্বের অভিব্যক্তি বজায় রেখে উত্তর দিল, ওকে কিছু বলো না, কাল থেকে মেঘ টাইম টু টাইম খাবে। একটু এদিক সেদিক হলে সেটা আমি দেখব। আবিরের কথায় খুশি হয়ে গেল হালিমা খান। কিন্তু মেঘ খুশি হবে নাকি ভয় পাবে তা বুঝতে পারল না। এত বছরে অভিমান করে মাঝে মাঝে না খেয়ে থাকলে তানভীর এসে ধমকে বা বুঝিয়ে খাওয়াতো। এখন সেই দায়িত্ব নিচ্ছে আরও একজন। দুজন মিলে মেঘকে শাসন করবে। ভাবতেই মেঘের বুক কেঁপে ওঠে। আর মনের মধ্যে অন্যরকম প্রশান্তিও কাজ করে মেঘের। আবির ভাইয়ের মূল্যবান সময়ের মধ্যে 5 মিনিট সময় যে মেঘকে নিয়ে ভাববে, এতেই খুশি খুশি লাগছে মেঘের। তৎক্ষণাৎ মনে হয়ে গেল তানভীর ভাইয়া বলেছে ফেসবুক আইডি খুলে দেবে। তাড়াতাড়ি খেয়ে রুমের দিকে ছুটল মেঘ। রুম থেকে ফোন নিয়ে ছুটে গেল তানভীর ভাইয়ার রুমে। কিন্তু তানভীর ভাইয়ার রুমে নেই। কিছুক্ষণ অপেক্ষা করল, কিন্তু কোথাও নেই। মোবাইল নিয়ে নিজের রুমে ঢুকতে যাবে, হঠাৎ শুনতে পেল তানভীরের কণ্ঠ। কিন্তু কোথায় আছে? বাধ্য হয়ে মেঘ জোরে ডাক দিল, ভাইয়া। তানভীর পাশের রুম থেকে উত্তর দিল, আবির ভাইয়ের রুমে আমি, আয়। আবির ভাই নামটা শুনেই মেঘের বুকটা হু হু করে ওঠে চিন্তায়। নিজেকে নিজেই সাহস দেওয়ার চেষ্টা করল। তারপর গুটি গুটি পায়ে হেঁটে দরজায় দাঁড়ালো। ভেতরে আয়, মোবাইলটা দিয়ে যাই, তুমি কাজ করো। আরে ভেতরে আয়, বস তুই, তোকেও দরকার লাগবে। মেঘ আর কথা না বাড়িয়ে চুপচাপ খাটের কর্নারে বসল। আবির রুমে নেই, ওয়াশরুমে আছে মনে হয়। তানভীর ফোন নিয়ে কি যেন করছে। তখনই ওয়াশরুম থেকে বের হলো আবির। মেঘের দৃষ্টি পড়ে সেই দিকে। একটা ছাই রঙা টি শার্ট আর একটা ব্ল্যাক ট্রাউজার। ভেজা চুলগুলো থেকে টপ টপ করে পানি পড়ছে।
শরীরের টি শার্টটা অনেকটাই ভিজে গেছে। মেঘ টেনে হিসড়ে দৃষ্টি নামিয়ে আনলো। মনে মনে ভাবছে, একটা মানুষ এত কিউট হয় কিভাবে? যদি পারতাম আমার পড়ার টেবিলে সাজিয়ে রাখতাম, সারাদিন পড়তাম আর দেখতাম, তাহলে আমার মন কখনোই খারাপ হতো না। লোকটা ফর্সা নন, শ্যামলা গায়ের রং, কিন্তু দেখতে মারাত্মক সুন্দর। সবচেয়ে মারাত্মক ওনার লুক, তাকানোর স্টাইল। উফ, যতবার দেখছি ততবারই নতুন করে ক্রাশ খাচ্ছি। আবির ভাই খাটের অপর পাশে মোবাইল হাতে নিয়ে বসেছেন। তানভীর ভাইয়া মোবাইলের ফেসবুক অপশনে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ঢুকতেই তানভীর ভাইয়ার ফোনে কল আসে। দাঁড়িয়ে পকেট থেকে ফোন বের করে রিসিভ করে কথা বলতে শুরু করে। অমনি মেঘের মোবাইলটা আবিরের হাতে দিয়ে বলে, ভাইয়া তুমি ওর অ্যাকাউন্টটা খুলে দাও তো, আমার গুরুত্বপূর্ণ কল এসেছে। এই বলে মোবাইল রেখে রুম থেকে বেরিয়ে যায়। মেঘ বসে আছে চুপচাপ, মুখ তুলে তাকাতে সাহস পাচ্ছে না। বুকটা এখনো ধুকপুক করছে। আবির মেঘের মোবাইলে নিজের মতো করে ফেসবুক অ্যাকাউন্ট খুলছে। জন্ম তারিখ, সাল, নাম কিছুই জিজ্ঞেস করার প্রয়োজন মনে করেনি সে। সব কাজ শেষ করে ফোনটা এগিয়ে দিল মেঘের দিকে। তখনই রুমে ঢুকলো তানভীর। সহসাই বলে উঠল, শেষ। এই বলেই ফোনটা নিজের হাতে নিল। ফেসবুকে ঢুকে তানভীর আইডিটা খুঁজে রিকোয়েস্ট পাঠালো। আবিরের দিকে তাকিয়ে বলল, ভাইয়া তোমাকে রিকোয়েস্ট দিই, একসেপ্ট করো। আবির গম্ভীর কণ্ঠে বলল, আমার রিকোয়েস্ট দিতে হবে না। তানভীর কথায় পাত্তা না দিয়ে কয়েক সেকেন্ড পর বলল, তোমায় রিকোয়েস্ট পাঠিয়েছি, একসেপ্ট করে নিও, না হলে আমার ছোট্ট বোনটা কষ্ট পাবে। আবির তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে তানভীরের দিকে। মেঘ মনে মনে খুশি হলো ভাইয়ের কথাই। মেঘের তো কখনো সাহসী হতো না আবির ভাইকে রিকোয়েস্ট দেওয়ার বা একসেপ্ট করার কথা বলার। তানভীর সেই দিকে গুরুত্ব না দিয়ে মেঘের হাতে ফোনটা দিয়ে বলল, তুই এখন যা, আমি আর ভাইয়া একসেপ্ট করে নেব। তুই কি করিস না করিস সব নজরে রাখবো কিন্তু। মেঘ কোনো কথা না বলে মাথা নিচু করে রুম থেকে চলে আসলো মোবাইল নিয়ে। মেঘ রুমে এসে বিছানায় শুয়ে ফেসবুকে ঢুকতেই নজরে পড়ল সাজদাদুল খান আবির, একসেপ্ট ইউর ফ্রেন্ড রিকোয়েস্ট। মেঘ শোয়া থেকে উঠে বসে। মেঘের খুশি দেখে কে? ফ্রেন্ড লিস্টে একমাত্র ফ্রেন্ড, সেটাই আবির ভাই। তার একটা স্ক্রিনশট রেখে দিল মেঘ। তার 5 মিনিট পর একসেপ্ট করলো তানভীর ভাই। আবির ভাইয়ার আইডিতে ঢুকলো। প্রোফাইল পিকটা নতুন কিনা বাইকে বসা, একদম ওয়াও। কাভার ফটো সবুজ ঘাসের মাঝে বাইকটা রাখা, তার সামনে বাইকে হেলান দিয়ে বসা আবির ভাই। ছবিটা ও মাই গড, ওয়াও। সব ছবি দেখে ডাউনলোড করেছে মেঘ। যত দেখছে ততই পাগল হয়ে যাচ্ছে মেয়েটা। মনে হয় পাবনা যেতে বেশি দিন লাগবে না। তারপর মোবাইল রেখে ঘুমানোর চেষ্টা করলো। চোখ বন্ধ করতেই চোখের সামনে ভেসে আসছে একটার পর একটা স্টাইলিশ ছবি। কখন যেন ঘুমিয়ে পড়েছে মেয়েটা। আজ শনিবার, আবিরের অফিসে যাওয়ার দিন। সকাল সকাল উঠে শাওয়ার নিয়ে ফিটফাট হয়ে রেডি হয়ে পড়েছে আবির। 7:30 বাজে মাত্র। নিজের রুম থেকে বের হয়ে করিডোর দিয়ে দ্রুত হাঁটছে। হঠাৎ মেঘের দরজার সামনে এসে দাঁড়িয়ে দরজায় ডাক দেয়। 2 বার ডাকতেই ঘুমন্ত মেঘ ঘুমে টলতে টলতে দরজা খোলে। সামনে দাঁড়িয়ে আছে আবির ভাই। নিজের চোখকে যেন বিশ্বাসই করতে পারছে না। প্রথমে ভেবেছে এটা স্বপ্ন, তারপর এদিক সেদিক তাকিয়ে বুঝলো এটা বাস্তব। আচমকা ওইভাবে আবিরকে দাঁড়ানো দেখে ভ্যাবাচাকা খেল মেয়েটা। মেঘের চেহারায় নিদ্রিত ভাবটা লেপ্টে আছে এখনো। আবির পূর্ণ দৃষ্টিতে পরখ করল অষ্টাদশীর রাঙা মুখবিবর। তারপর চোখ সরিয়ে নিয়ে বলল, 5 মিনিটের মধ্যে খেতে আয়। পুনরায় দ্রুত গতিতে হাঁটা দিল। আবিরের উপস্থিতি নাড়িয়ে দিয়েছে মেঘের মস্তিষ্ক। হঠাৎ মনে পড়ে গেল 5 মিনিটে নিচে যেতে হবে। তৎক্ষণাৎ ছুটল ওয়াশরুমে। 5 মিনিটের মধ্যে নিচে উপস্থিত হলো মেঘ। এই সময় মেঘকে খাবার টেবিলে দেখে অবাক সকলেই। 2 বছর যাবৎ মেয়েটা সকালের খাবার খায় না। প্রাইভেট থাকলে খায়, না হয় সবাই অফিস বা স্কুলে চলে গেলে তারপর খেয়ে কলেজে যায়। হালিমা খান ছুটে আসলেন মেয়ের দিকে। আয় আয় বস মা, কী খাবি বল। টেবিলের কাছে আসতেই দেখল একটা চেয়ারই ফাঁকা আছে, আর সেটা আবির ভাইয়ের বিপরীতে। কিন্তু এখানে বসার বিন্দুমাত্র ইচ্ছে নেই তার, কারণ আবিরের আশেপাশে থাকলে মেঘ কেমন যেন একটা ঘোরে থাকে। মন মস্তিষ্ক সবকিছু যেন আবিরের নিয়ন্ত্রণে থাকে। কিন্তু কিছু করার নেই, বাধ্য হয়ে বসতে হলো ওই চেয়ারেই। আবির মাথা নিচু করে মনোযোগ দিয়ে খাচ্ছে। মেঘ তখন ঘুমে টলতে টলতে আবিরকে দেখেছিল রাজপুত্রের মতো, কিন্তু এখন আর সে তাকাতে পারছে না। শীর্ণ বক্ষ ধরভর করছে মেঘের। মনে মনে খুব করে চাচ্ছে একটু তাকিয়ে দেখতে আবিরকে, কিন্তু মনে হচ্ছে কিছু একটা মাথায় চেপে বসে আছে, মুখটাই তুলতে পারছে না। আলী আহমদ খান হঠাৎ বললেন, মেঘমা, আজ থেকে তোমার নতুন টিউটর আসবে। সারাদিন তো তুমি বাইরেই থাকবে, তাই তাকে সন্ধ্যার পর আসতে বলেছি। মেঘ চুপচাপ খাবার খাওয়ার চেষ্টা করছে। বুকের ভেতর যে ঝড় তুফান চলছে তা যেন কেউ বুঝতে না পারে। আবির সবার আগে খাবার শেষ করে বাসা থেকে বের হয়ে গেল। আবিরের পেছন পেছন আলী আহমদ খান, মোজাম্মেল খান ও ইকবাল খানও চলে গেলেন। ইকবাল খান আগেই নিজের অফিসে জানিয়ে দিয়েছেন অফিস যেন সাজিয়ে গুছিয়ে রাখে। আবির অফিসের সামনে এসে বাইক পার্ক করে অফিসে ঢুকতে গেলে সিকিউরিটি গার্ড বলে ওঠে, স্যার আপনাকে একটু বসতে হবে, বড় স্যাররা না আসলে আপনি ভেতরে যেতে পারবেন না। আবিরের পায়ের রক্ত মাথায় উঠে যাচ্ছে।
রাগে কটমট করতে করতে ওয়েটিং রুমে বসে আছে সে। 10 মিনিটের মধ্যেই অফিসে ঢুকলেন 3 ভাই। আবির তখনও বসেই আছে। কিছুক্ষণ পর সিকিউরিটি গার্ড এসে ডাকলেন, স্যার আপনাকে ভেতরে যেতে বলেছে। আবির নির্ভীক ভঙ্গিতে হেঁটে ভেতরে চলে গেল। অফিসের ভেতর ফুল দিয়ে সাজানো। ঢুকতেই সবাই হাততালি দিয়ে কংগ্রেচুলেশন জানাচ্ছে আবিরকে। 2-1 ছবি তোলায় ব্যস্ত। বাবা চাচা 3 জন আর আবির মিলে একটা কেকও কাটল। 3 ভাইয়ের আজকে খুশির দিন। বংশের বড় ছেলে তাদের কোম্পানির হাল ধরতে যাচ্ছে। এর থেকে বড় পাওয়া আর কি আছে? তানভীরের মতো আবির যদি মুখের উপর বলে দিত আমি ব্যবসা সামলাবো না, তখন তো কিছুই করার ছিল না। আবির যেহেতু মেনে নিয়েছে, এতেই হবে। ঘণ্টাখানিক হলো আবির অফিসে এসেছে। এরই মধ্যে চাচ্চু ইকবাল খান ভাতিজাকে সমস্ত কাজকর্ম বুঝিয়ে দিতে ব্যস্ত। অন্যদিকে আলী আহমদ খান ও মোজাম্মেল খান আজ আড্ডায় মগ্ন। তাদের মাথা থেকে সব চাপ চলে গেছে। 2 ভাই মিলে চা খাচ্ছে, খুনসুটি করছে। এত বছরের ব্যবসায়িক জীবনের অবসানের সময় এসেছে এবার। সারা দিন আবিরের ব্যস্ততায় কাটে। প্রথম দিনের অফিস দায়িত্ব বুঝে নেওয়া বিশাল চাপ। মাঝখানে একবার সময় করে বাবা চাচাদের সাথে তোলা একটা ছবি ফেসবুকে শেয়ারও করেছিল। 6টায় বাসায় ফিরেছে আবির। এসেই সোজা রুমে চলে গেছে। শাওয়ার নিয়ে রেস্ট নিচ্ছে। হয়তো ঘুমিয়ে পড়েছিল। দুঃস্বপ্ন দেখল কিনা হঠাৎ আচমকা উঠে বসল বিছানায়। আবিরের চোখে মুখে উদ্বেগ স্পষ্ট। তড়িঘড়ি করে রুম থেকে বের হয়ে নিচে আসলো। পরিস্থিতি স্বাভাবিক। মালিহা খান এবং হালিমা খান কাজে ব্যস্ত। আদির আম্মু আদিকে নিয়ে পড়াতে বসেছেন। মিমো হয়তো পড়ছে নিজের রুমে। কয়েক মুহূর্ত সোফায় বসে আবির উঠে রান্নাঘরের দিকে গেল। হালিমা খানের দিকে তাকিয়ে ঠান্ডা কণ্ঠে জিজ্ঞেস করল, মেঘ কোথায় মামুনি? মেঘের টিউটর এসেছে, পড়ার ঘরে পড়াচ্ছে। ও আচ্ছা, আমায় একটু কফি করে দিতে পারবে? একটু অপেক্ষা করো বাবা, এখনই দিচ্ছি। আবির ছোটবেলা থেকেই নিজের মা মালিহা খানকে আম্মু, তানভীরের আম্মুকে মামুনি আর আদির আম্মুকে কাকিয়া ডেকে অভ্যস্ত। এত বছরেও তার ডাকে পূর্বের ন্যায় মিষ্টতা মিশে আছে। সোফায় বসে কফি খাচ্ছে আর মোবাইল ঘাটাঘাটি করছে। 20 মিনিট পর পড়ার রুম থেকে বের হলো একটা ছেলে। বয়স হয়তো 22-23 হবে। 5 ফুট 7 বা 8 হবে লম্বায়, চোখে চশমা। হালিমা খানকে বলল, আন্টি আজ আসি, কাল আবার আসবো। হালিমা খানও হাসি মুখে বললেন, আচ্ছা ঠিক আছে। এদিকে আবিরের কোমলতা পাল্টে গেল, চটে গেল ভীষণ। সবাইকে ঘুষি বসালো সোফার পাশের দেয়ালে। আবিরের চোখ আগুনের মতো লাল হয়ে গেছে। এক মুহূর্ত বসল না। সোজা উঠে ধপধপ করে সিঁড়ি দিয়ে নিজের রুমে চলে গেল। অতিরিক্ত রাগে আবিরের তামাটে চেহারা রক্তবর্ণ ধারণ করেছে। চক্ষু যুগলে ক্রোধ স্পষ্ট প্রতীয়মান হচ্ছে। 5-7 মিনিটের মধ্যে ভীষণ তাড়াহুড়োতে তৈরি হয়ে নিচে নামছে আবির। মিক পড়ার রুম থেকে বই খাতা নিয়ে রুমের উদ্দেশ্যে রওনা দিল। হঠাৎ সিঁড়ির নিচে সাইড হয়ে দাঁড়িয়ে পড়ে সে। আবির ভাই হুলুস-থুলুস বাঁধিয়ে নামছে। মেঘ এক দৃষ্টিতে তাকিয়ে আছে। মানসিক টানাপোড়েনে ভুগছে মেয়েটা। আবিরের সামনে বা আশেপাশে কোথাও দাঁড়াতে পারে না মেঘ। আবিরকে দেখলেই যেন খেয়ে হারিয়ে যায় বারবার। হৃদয় কেঁপে ওঠে অষ্টাদশীর। কেমন অস্থির অস্থির লাগে। যেমন মারাত্মক চাহনি, তেমনি মারাত্মক তার চলাফেরা। মনে মনে এইসব ভেবে যেন ঘোরের রাজ্যে চলে যায় মেঘ। আবির পাশ দিয়ে যাওয়াতে আবিরের শরীরের ঝাঁঝালো গন্ধ, সাথে তীব্র স্প্রের গন্ধ মস্তিষ্ক পর্যন্ত চলে যায়। সহসাই ঘোর কাটে মেঘের। সিঁড়িতে আবির ভাই নেই। কয়েক কদমে আবির পৌঁছে গেল মেন গেটের কাছে। হঠাৎ রান্নাঘর থেকে মালিহা খান ডাকলেন, এই সময় কোথায় যাচ্ছিস বাবা? মেঘ পেছন ফিরে তাকায় সেই দিকে। আবির চৌকাঠের বাইরে পা রাখতে রাখতে ব্যস্ত আর ক্রোধিত কণ্ঠে উত্তর দিল, বাইরে একটু কাজ আছে, ফিরতে রাত হবে। এক মুহূর্তও দাঁড়ায়নি সে। ক্ষিপ্র বেগে হেঁটে চলে যায়। মেঘ ঠায় দাঁড়িয়ে আছে সিঁড়ির নিচে। কিছুই যেন ঢুকছে না ছোট্ট মস্তিষ্কে। কয়েক মুহূর্ত পরে মেঘও যথারীতি বই খাতা নিয়ে রুমে চলে যায়। আজ তার অনেক পড়া। আগামীকাল রোববার, কোচিংয়ে পরীক্ষা, ক্লাস, নতুন টিউশন, সব মিলিয়ে পড়ালেখায় ব্যস্ত হয়ে পড়েছে। রাত 9টায় খেতে বসেছে সবাই। খানবাড়ির খাবার টেবিলটা অনেক লম্বা। টেবিলের একপাশে প্রস্থ বরাবর বসে আছেন আলী আহমদ খান, বাড়ির বড় কর্তা। উনার বিপরীতে কোনো চেয়ার নেই, কারণ উনার মুখোমুখি বসার যোগ্যতা এই বাড়িতে কারোর নেই। একপাশে 4টা চেয়ারে ইকবাল খান, আদি, তানভীর ভাইয়া আর আবির ভাইয়ের চেয়ার একপাশে। আবির ভাই না থাকাকালীনও ওই চেয়ার সরানো হয়নি। অন্য পাশে 3টা চেয়ার, মোজাম্মেল খান, মিম আর মেঘের। মেয়ে মানুষ গা ঘেঁষে বসা পছন্দ করে না, তাই একটা চেয়ার স্টোর রুমে রেখে 3টা চেয়ার দূরে দূরে রেখেছে। যদিও মেহমান আসলে আরও 2-3টা চেয়ার অনায়াসেই ফেলা হয় এখানে। এত বছর আবির ভাই না থাকায় মেঘ একেবারে কর্নারের চেয়ারটাতেই বসেছে। আবির ভাই ফেরার পর থেকে তাকে বাধ্য হয়ে বসতে হচ্ছে এই চেয়ারটাতেই। আবির ভাইয়ের মুখোমুখি বসা আর প্রথম বিশ্বযুদ্ধের শহীদ হওয়া দুটোই মেঘের কাছে সমান। রোজ 2 বার চোখের সামনে নিজের মস্তিষ্কের রক্তক্ষরণ সহ্য করা, বুকের ভেতর উথাল পাথাল ঢেউ সামলানো, সেই ধারালো চোখের চাহনি প্রতিবার যেন পিস পিস করে কাটে অষ্টাদশীর হৃদয়টা। এদিকে বোকা মেঘ এখনো অনুধাবনই করতে পারছে না
আবির ভাই কি তার শুধুই ক্রাশ, নাকি সে তার প্রেমেও পড়েছে? আচমকায় আলী আহমদ খানের রাশভারী কণ্ঠ মেঘের গাঢ় চিন্তার ব্যাঘাত ঘটালো। আলী আহমদ খান বললেন, আবির কোথায়? অফিসের কাজ তো সেই সন্ধ্যাবেলায় শেষ হয়েছে, তাহলে এত রাতে সে কোথায়? মালিহা খান তটস্থ ভঙ্গিতে বললেন, ও তো সন্ধ্যায় এসেছিল, রেস্ট নিয়ে কফি খেয়ে তারপর বের হলো। আলী আহমদ খান বললেন, ছেলেদের নিষেধ করো রাত বিরাতে ঘোরাঘুরি করতে। ইকবাল খান সাবলীল ভঙ্গিতে বলে উঠলেন, বড় ভাইয়া তুমি চিন্তা করো না, ছেলেটা এত বছর পর দেশে ফিরেছে, বন্ধুদের তো একটু সময় দিতে হয়। আলী আহমদ খান চুপচাপ খাওয়া শেষ করে উঠলেন। ওঠার আগ মুহূর্তে মেঘের দিকে তাকিয়ে বললেন, শাহরিয়ার কেমন পড়িয়েছে মা? মেঘ নরম সুরে বলল, আলহামদুলিল্লাহ, ভালোই পড়িয়েছেন। আর কোনো কথা বললেন না। উঠে বেসিন থেকে হাত ধুয়ে নিজের রুমে চলে গেলেন। তার কিছু সময় পর বাকি দুই ভাইও যে যার রুমে চলে গেল। খাবার টেবিলে বসে খাচ্ছে খানবাড়ির 3 বাদর। মেঘ বড় বাদর, মিম হলো মেজ বাদর, আর আদি হলো সবচেয়ে ছোট বাদর। 3 জনে গল্পের রাজ্যে মেতে আছে। হালিমা খান এসে ধমক দিলেন, এই মেঘ, তোর কি এখন বাদরামি করার সময়? 2 দিন পর পরীক্ষা শুরু হয়ে যাবে, পড়াশোনা বাদ দিয়ে আড্ডায় মজে থাকিস সব সময়। মেঘের প্রফুল্ল মুখটা তৎক্ষণাৎ মলিন হয়ে গেল। কোনো রকমে খাবার শেষ করে রুমে চলে গেল। পড়াশোনায় মনোযোগ দিল। আবির কত রাতে ফিরেছে সেই হদিস কেউ রাখেনি। তানভীর ফিরেছে 11টায়। তখনও হালিমা খান অপেক্ষা করছিলেন। তানভীর মাকে ঘুমাতে যেতে বললেন। তারপরও হালিমা খান 12টা পর্যন্ত অপেক্ষা করলেন। আবির ফিরেনি, তাই বাধ্য হয়ে ঘুমিয়ে পড়েছেন। আবির ফিরেছে রাত 2টার দিকে। কোনো রকম ফ্রেশ হয়ে বেলকনিতে পাতা চেয়ারে হেলান দিয়ে আকাশের পানে তাকিয়ে আছে। দৃষ্টি নিবদ্ধ ওই দূর চাঁদে। কিছুক্ষণ পরপর মেঘে ঢেকে যায়, আবারও আলোকিত হয়। আবির কি যেন ভাবে খানিকক্ষণ, তারপর গম্ভীর কণ্ঠে নিজেই নিজেকে শুধরালো, তুই কি কোনোদিন শুধরাবি না? কেটে গেল আবিরের নির্ঘুম নিদ্রাহীন রাত। সকাল 8টায় খাবার টেবিলে বসে খাচ্ছে মিম, মেঘ, আদি, তানভীর আর কাকামণি ইকবাল খান। বড় 2 ভাই ভোর সকালেই অফিসের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে। মেঘ মিমের সাথে ফিসফিস করে আড্ডায় ব্যস্ত। তানভীর যেন কিছু দেখেও না দেখার মতো করে খাচ্ছে। আগে হলে একটা ধমক দিয়ে বলতো, চুপ থাক, আজ যেন কিছুই করলেন না। তাই মেঘ আর মিম আপন মনে গল্প করছে আর খাচ্ছে। মেঘের মনোযোগ ভাঙল কারো চেয়ার টানার শব্দে। মেঘ তৎক্ষণাৎ তাকালো। আবিরের নিখাত দৃষ্টি মেঘের চোখে নিবদ্ধ। মেঘ এক পলক তাকিয়ে চোখ নামিয়ে ফেলল। বুকের ভেতর ধুকপুকের মাত্রা বেড়ে যাচ্ছে। সাথে নিযুক্ত হলো চিন্তার ছাপ। মাথা নিচু করে মনে মনেই বলল, আবির ভাইয়া সারা রাত ঘুমায়নি? ফ্যাকাশে হয়ে আছে মুখটা, কি হয়েছে ওনার? এইসব ভেবে আঁতকে উঠছে বারবার। গতকাল সন্ধ্যায় বের হলো চোখ অন্ধকার করে। রাতে কখন ফিরেছেন উনি? কোথায় ছিলেন সারা রাত? এইসব চিন্তায় মেঘের উৎফুল্ল মেজাজটা খারাপ হয়ে গেল। মিমের ডাকে স্বাভাবিক হলো মেঘ। মিমের খাওয়া শেষে উঠে যাচ্ছে। এতক্ষণে তানভীর আর ইকবাল খানও খেয়ে চলে গেছেন। খাবার টেবিলে এখন শুধু আদি, আবির আর মেঘ। মেঘ প্লেটের ভাতগুলো তাড়াতাড়ি শেষ করলো। যেই না উঠতে যাবে, আবির ভাই মেঘের প্লেটে আরও 2 চামচ ভাত দিলেন। মেঘ ছোট্ট করে চিৎকার দিতে গিয়েও দিল না। চোখ পড়ল আবিরের দিকে। আবিরের তামাটে মুখটা দেখেই চোখ নামিয়ে নিল। আবির প্রখর তপ্ত স্বরে বলল, এগুলো শেষ করে তারপর উঠবি। মেঘ কিছু বলতে গিয়েও থেমে গেল। আবির আবার বলে উঠল, তোর নামে সারাক্ষণ শুধু অভিযোগ শুনি, খাস না খাস না। এখন চুপ করে খা, একটা কথা বলবি তো 1 চামচ ভাত দিব। মেঘ চিবুক গলায় ঠেকালো, অল্প করে ভাত খাচ্ছে। হঠাৎ আদি উৎফুল্ল মেজাজে বলল, মেঘাপু, আমার খাওয়া শেষ, তুমি লাস্ট। বলেই হেসে উঠল। মেঘের মুখটা আরও ছোট হয়ে গেল। কিছুক্ষণ আগেই 3 ভাই বোন মিলে চ্যালেঞ্জ নিয়েছিল, যে আগে খেয়ে ফার্স্ট হবে তাকে একটা কিটক্যাট দেওয়া হবে। মেঘই তো ফার্স্ট হতো, কিন্তু আচমকা আবির বসাতে মেঘের মনোযোগ নষ্ট হয়ে যায়, খাওয়া বন্ধ হয়ে যায়। তাই মিম ফার্স্ট হয়ে গেছে। আদির আগে খাওয়া শেষ করলে অন্তত দ্বিতীয় থাকতো। আবির ভাইয়ের ওপর কিছুটা ক্ষিপ্ত হলো মেঘ। সঙ্গে সঙ্গে মনোযোগে বিঘ্ন ঘটল। মনে মনে বলল, আবির ভাইকে কি জিজ্ঞেস করব কি হয়েছে? ততক্ষণে প্লেটের ভাত জোরে জোরে খাওয়া শেষ করেছে। মেঘের জিজ্ঞাসু নেত্রযুগল আবিরের মুখের দিকে। মেঘের হাত পা কাঁপছে, গলা শুকিয়ে আসছে। কি জিজ্ঞেস করতে চেয়েছিল সব এলোমেলো হয়ে গেছে। আবির ভাইকে দেখলে প্রতিবার যেমন বুকের ভেতর কেউ ঢোল বাজিয়ে নৃত্য করে, আজও তার ব্যতিক্রম হলো না। মুখ দিয়ে একটু শব্দটা বের করতে পারছে না, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। চোখ নামিয়ে গ্লাস টেনে ঢকঢক করে পুরো গ্লাসের পানিটাও শেষ করলো। আবিরের এই দিকে মনোযোগ নেই, সে তার খাওয়াতে মগ্ন। মেঘ বসে থাকতে পারছে না আবির ভাইয়ের সামনে, তাই কোনো রকমে কাঁপা কাঁপা পায়ে বেসিনে চলে গেল। আবির চোখ তুলে এক পলক দেখল প্লেটটা, খাওয়া শেষ, তাই আর কথা বাড়ায়নি। হাত ধুয়ে কোনো রকমের রুমের দিকে ছুটল মেঘ। সিঁড়িতে এমনভাবে ছুটছে যেন থামলেই পায়ের শিরশিরে গড়িয়ে পড়বে নিচে। 9:30 কি 40 বাজে। আবির বাসা থেকে বের হচ্ছে। আব্বু আর চাচ্চু সেই সকালেই অফিসে চলে গেছেন।
তাই আবির একটু পরে গেলেও সমস্যা নেই। আবিরের কিছুটা পেছনে মেঘও বের হলো। আজ রবিবার, কোচিং খোলা। মেন গেটের সামনে গিয়ে থমকে দাঁড়ালো মেঘ। আবির ভাই বাইক ঘোরাচ্ছে। মেঘ অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে সেই দিকে। সেই দিন প্রথম এইখানেই দেখেছিল আবির ভাইকে। সেই থেকে অষ্টাদশীর ছোট্ট পৃথিবীটা এলোমেলো হয়ে গেছে। ধ্যানে জ্ঞানে শুধুই আবির ভাই। অষ্টাদশীর খুব ইচ্ছে হচ্ছিল বাইকে করে কোচিংয়ে যেতে। আজ পর্যন্ত মেঘ বাইকে ওঠেনি। শুধু মেঘ কেন, মিম আদিও কখনো ওঠেনি। মেঘের খুব ইচ্ছে করে খোলা আকাশের নিচে বাইকে ঘুরবে, প্রকৃতির সৌন্দর্য, বাতাস উপভোগ করবে। মনে মনে বলল, আবির ভাই কি আমাকে নিয়ে যাবেন? হঠাৎ আবিরের কণ্ঠ কানে বাজল, মেঘ। নিজের নামটা আবির ভাইয়ের মুখে শুনে মনের মধ্যে হাজারো বসন্তের হাওয়া লেগেছে। মনে হচ্ছে তলোয়ার দিয়ে ফালা হয়ে গেছে হৃদয়টা। মনের মধ্যে হাজারো পাখির কলরব, তারা যেন বলে বেড়াচ্ছে, তোর ক্রাশ তোকে ডাকছে। আবিরের গম্ভীর কণ্ঠ ভেসে আসলো আবারও, ডাকছি তো। মেঘ চুপসে গেল। চোখ নামিয়ে কাঁপা কাঁপা পায়ে এগিয়ে গেল আবিরের দিকে। মনে মনে ভাবল, আবির ভাই কি সত্যি আমায় বাইকে নিয়ে যাবেন? আবির চোখে মুখে বিরক্তি নিয়ে বলল, তুই চুল খুলে ঘুরিস কেন? মেঘ যেন আহাম্মুখ হয়ে রইল। আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল, আজকের পর থেকে যেন তোকে বাইরে কোথাও চুল খুলে না দেখি। যদি আর একদিনও তোকে এইভাবে দেখি, তাহলে এমন থাপ্পড় দিব তোর গাল থেকে থাপ্পড়ের দাগ 1 মাসেও যাবে না। ছোটবেলার মাইটটা আশা করি ভুলিস নাই। এতটুকুন বলেই আবির হেলমেট পরে বাইক স্টার্ট দিয়ে চলে গেল। মেঘের মাথায় আকাশ ভেঙে পড়ল। কয়েক মুহূর্ত নিস্তব্ধ হয়ে রইল। মেঘ নিজের প্রতি নিস্পৃহায় শ্বাস ফেলল। আবির ফিরে আসার পর থেকে মেঘের উদ্বেলিত ক্রাশ খাওয়া প্রেম অনুভূতি সবেতেই যেন পানি। আরে না, বরফ ঢেলে দিয়ে গেল আবির ভাই। যেই মেঘ আবিরের প্রেমে হাবুডুবু খাচ্ছে ভাবছিল, তাকে যেন গভীর খাদে চুবিয়ে মারল। মনে পড়ে গেল ছোটবেলার আবিরের মারের কথা। ছোটবেলায় আবিরই মেরেছিল শুধু তাকে। আজ পর্যন্ত বাবা মা এমনকি তানভীর তাকে ধমকায়, তারাও কোনোদিন মেঘের গায়ে হাত তোলেনি। এত বছর পর আবির ভাই ফিরল। আবির ভাইকে দেখে মেঘ পুরনো সব কিছু ভুলে নতুনভাবে আবির ভাইকে নিয়ে ভাবনা শুরু করেছিল সবেমাত্র। সেই ভাবনায় আগুন জ্বালিয়ে চলে গেল বেটা। আহত চোখে তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর আচমকাই রক্ত জবার নাই ঠোঁট দুটো ভেঙে হুহু করে কেঁদে উঠল মেঘ। এই কান্না কতক্ষণ স্থায়ী হলো তা জানা নেই। হঠাৎ বন্যার কলে কিছুটা কেঁপে উঠল মেঘ। ফোন রিসিভ করতেই বন্যা বলল, কি রে, কই তুই, আসবি না? মেঘ কথা না বলেই কল কেটে দেয়। মেঘের গাল চুপচুপে ভিজে আছে। তারপর হাতের উল্টো পিঠ দিয়ে চোখ দুটো মুছে গাড়ির দিকে যায়। বেশ কিছুক্ষণ পর কিছুটা স্বাভাবিক হলো মেঘ। মনে মনে ক্ষুব্ধ হলো। গাড়িতে বসে বসে ফুঁসছে রাগে। এসির মধ্যে বসেও কপালে ঘাম ঝরছে মেয়েটার। রাগে ক্ষোভে ওষ্ঠ উল্টায়। মনে মনে স্থির করলো আর কখনো আবির ভাইকে নিয়ে ভাববে না। আবির ভাই সত্যিই হিটলার, নয়তো আমার মতো নিষ্পাপ মেয়েটাকে শুধু শুধু মারার চিন্তা করতে পারে। আমি ওনার কোন পাকাধানে মই দিয়েছি? অভিমানী কণ্ঠে মনে মনে ভাবল মেঘ। এইসব ভাবতে ভাবতেই কোচিংয়ে পৌঁছে গেল। ক্লাস শুরু হয়েছে 10 মিনিট আগেই। বন্যা জায়গা রেখেছিল, তাই বন্যার পাশেই বসলো। একটা ক্লাস শেষ হওয়ার পর আরেকটা ক্লাস। স্যার আসতে আসতে বন্যা মেঘকে ফিসফিস করে বলল, কিরে, আসতে তো দেরি হলো কেন? আর তুই না আমাকে তোর ক্রাশ বয় আবির ভাইয়ের ছবি দেখাতে চেয়েছিলি, কই দেখা? মেঘ করুণ দৃষ্টিতে তাকালো বন্যার দিকে। তারপর গম্ভীর কণ্ঠে উত্তর দিল, প্রথমত ওনার জন্য আমার আসতে দেরি হয়েছে। দ্বিতীয়ত ক্রাশ শব্দটা মনের মধ্যে চাপা পড়ে মরে গেছে। শুধু শুধু আমার জীবন থেকে 3টা দিন নষ্ট করলাম। এখন থেকে আমি শুধু পড়াশোনা করব, অন্য কিছু ভাববো না। মেঘের কথাগুলো বন্যা মনোযোগ দিয়ে শুনল। তারপর সশব্দে হেসে উঠল বন্যা। মেঘ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে বন্যার দিকে। বন্যা আবার আস্তে আস্তে ধীর কণ্ঠে বলল, আমি সেদিন বলেছিলাম এইসব ক্রাশ টাশ কিচ্ছু না, পড়াশোনায় মনোযোগ দে। ঠিক হলো তো আমার কথা? এরই মধ্যে স্যার ক্লাসে এসেছে। দুইজনই ক্লাসে মনোযোগ দিল। মেঘ বাসায় ফিরে চুপচাপ নিজের রুমে চলে গেল। মনটা তার ভীষণ খারাপ। ফ্রেশ হয়ে নিচে এসে খাবার খেয়ে কোনো দিকে না তাকিয়ে নিজের রুমে গিয়ে পড়তে বসেছে। সন্ধ্যার পর টিউটর আসবে, পড়া মুখস্থ করতে হবে। সকালের শাসন ভোলার চেষ্টায় মগ্ন মেয়েটা। প্রতিদিন সন্ধ্যার দিকে নিচে আসে মেঘ। ছোট ভাই বোনের সাথে আড্ডা আর খেলায় মগ্ন হয়। কিন্তু আজ তার ব্যতিক্রম হলো। দুপুরের পর থেকে একবারের জন্যও নিচে নামলো না মেঘ। মিম আর আদি কয়েকবার ডাকতে গিয়েছিল। দরজা লাগিয়ে পড়ছে মেঘ, আসবে না বলেছে। সন্ধ্যার পরপর বাড়িতে ফেরে আবির। চোখে মুখে উজ্জ্বলতা ফুটে উঠেছে। চোখ পড়ে রান্নাঘরে মা কাকিয়াদের দিকে। কাকিয়াকে ডেকে উৎফুল্ল কণ্ঠে বলল, কাকিয়া, চিকেন পাকোড়া বানাবে প্লিজ? মা কাকিয়া তিনজনই যেন অবাক চোখে তাকিয়ে আছে আবিরের দিকে। ছেলেটা মুখ ফুটে কিছু চায় না কখনো, খাওয়া নিয়ে কখনো নাক সিটকায় না। তার পছন্দের খাবারের নামও কেউ জানে না। আজ হঠাৎ নিজে থেকে কিছু খেতে চেয়েছে। কাকিয়া হাসি মুখে বলল, তুমি ফ্রেশ হয়ে আসো, আমি রেডি করছি। আবির স্বাভাবিকভাবে রুমের দিকে চলে গেল। করিডোরে যাওয়ার পথে কানে আসলো মেঘের পড়ার শব্দ। অনর্গল পড়ছে মেয়েটা।
শ্বাসও নিচ্ছে না মনে হচ্ছে। আবির ঠোঁট বেঁকিয়ে কিছুটা হাসলো, তারপর সবেগে রুমে চলে গেল। আবির বেশ সময় নিয়ে শাওয়ার নিল, 10 মিনিট রেস্টও নিল। তারপর কালো টি শার্ট আর ট্রাউজার পরে রুম থেকে বের হয়। একটু সামনে আসতেই চোখে পড়ল মেঘের রুমের দরজা খোলা, মেঘ নেই। আবির নিজের মতো এসে সোফায় বসলো। আবির ভাইকে দেখে মিম আর আদি আগেই ছুটে পালালো। না হয় এসেই বলবে পড়াশোনা নাই। আবিরকে মালিহা খান কফি দিলেন। আবির কফি খেতে খেতে তানভীরকে কল দিল। কই তুই? আমি তো পার্টি অফিসে ভাইয়া, কোনো দরকার? কাজ না থাকলে তাড়াতাড়ি বাসায় আয়। তানভীর ভয়ে ভয়ে জিজ্ঞেস করল, কিছু হয়েছে ভাইয়া? আবির সশব্দে হেসে বলল, ধুর কিছু হয়নি, চিকেন পাকোড়া বানাচ্ছে কাকিয়া, খেলে তাড়াতাড়ি আয়। তানভীর বলল, আচ্ছা আসছি। কথাগুলো না শুনলেও আবিরের হাসির শব্দটা ঠিকই কানে এসে পড়ে অষ্টাদশীর। বুকটার সঙ্গে সঙ্গে কেঁপে উঠল। নিজেই নিজেকে প্রশ্ন করল, আবির ভাইয়া হাসছেন? উনি কি বাসায় ফিরেছেন? তৎক্ষণাৎ মনে পড়ে গেল সকালের ঘটনা। সাথে সাথেই মুখটা কালো করে পড়া রিভিশন দেওয়ায় ব্যস্ত হলো মেঘ। তানভীর ফিরেছে 5-7 মিনিট হবে। ফ্রেশ হয়ে নিচে এসেছে। এতক্ষণে চিকেন পাকোড়া হাজির হলো সবার সামনে। ফ্রিজ থেকে কিছু বের করে রান্না করা সময় সাপেক্ষ ব্যাপার, তা তাদের জন্য জানাই আছে। এজন্য ধৈর্য নিয়েই বসে ফোন ঘাঁটছিল আবির। দুই ভাই আপন মনে গল্প করে পাকোড়া খেতে ব্যস্ত। এইদিকে মেঘ অপেক্ষা করছে টিউটর আসার জন্য। 40 মিনিট লেট, এখনও আসছে না। কি করবে বুঝতে পারছে না। পড়ছে কিছুক্ষণ, হাবিজাবি ভাবছে, আবার পড়ছে। তানভীর হঠাৎ ডাকলো, মেঘ এদিকে আয়। মেঘ ভাইয়ের ডাক শুনেই কিছুটা কেঁপে উঠল। তারপর পড়ার রুমের দরজায় দাঁড়ালো। হালকা গোলাপি রঙের জামা পরেছে, মাথায় ওড়না দেওয়া, পেট পিঠ সবটা ওড়না দিয়ে ঢাকা। অনেকটা স্নিগ্ধ লাগছে মেঘকে। আবির তখনও সশব্দে হাসছে। তানভীর ভাইয়া আর আবির ভাইয়া নিজেদের মধ্যে মশকরায় ব্যস্ত। মেঘ দরজায় দাঁড়িয়ে আবির ভাইয়ের হাসিতে মগ্ন। 3 দিনেও এই মানুষটাকে এতটা প্রফুল্ল দেখেনি সে। বরাবরই যেন গম্ভীর। সেই বাইক কেনার দিন একটু হেসে কথা বলার চেষ্টা করেছিল, সেই হাসিতেই ক্রাশ খেয়েছিল মেঘ। আজকের হাসি ঘায়েল করে দিল মেঘকে। চোখ সরাতে চেয়েও সরাতে পারছে না। আবিরের চোখ পড়ে দূরে দাঁড়ানো মেঘের দিকে। কয়েক সেকেন্ড পরে হাসি থামিয়ে চোখ নামিয়ে নিল আবির। তানভীর তৎক্ষণাৎ বলে উঠল, মেঘ পাকোড়া খাবি? আই খেয়ে যা। মেঘ যেন বড়সড় টাসকি খেল। ভাইয়া তাকে খাবার খেতে ডাকছে। এতগুলো বছরে এরকম ঘটনা তার সাথে ঘটেনি। তানভীর আবার ডাকল, আয় খেয়ে যা, পরে পড়তে বসবি নে। মেঘ 2 পা এগুলো। কি যেন ভেবে ঠায় দাঁড়িয়ে পড়ল। কিছুটা অভিমানী কণ্ঠে উত্তর দিল, তোমরাই খাও, আমি খাবো না। আবারও পড়ার রুমে চলে গেল। তানভীর আর আবিরও আর বেশি কথা বলল না। খাওয়া শেষ করে আবির নিজের রুমে চলে গেল। তানভীর পুনরায় পার্টি অফিসে ছুটল। মিটিং আছে তার, ভাই ডেকেছে বিধায় মিটিং রেখে ছুটে এসেছিল সে। মেঘ টিউটরের জন্য অপেক্ষা করলো আরও 30 মিনিট। পড়তে পড়তে খিদা পেয়েছে তার। মাত্র খাবার হয়েছে, 8টাও বাজেনি। মেঘ খেতে বসেছে, বারবার তাকাচ্ছে দরজার দিকে। টিউটর আসলে পড়তে বসতে হবে। খাওয়া শেষ হলো, কিন্তু টিউটর আসলো না। তাই মেঘ বই খাতা নিয়ে ওপরে যাচ্ছে। আর আম্মুকে বলে গেল টিউটর আসলে ডেকে দিতে। রাত 9টায় খেতে বসলেন সবাই। তানভীরও মিটিং শেষ করে বাসায় এসেছে। খাওয়ার টেবিলে সবাই থাকলেও মেঘের কোনো হদিস নেই। তানভীর কাকিয়াকে জিজ্ঞেস করলো, মেঘ খাবে না? কাকিয়া স্বাভাবিকভাবেই উত্তর দিল, ও তো সন্ধ্যাবেলায় খেয়ে ওপরে চলে গেছে, বলল খিদে পেয়েছে। তেমন কোনো কথা নেই কারো মুখে। আবির কোনো রকমে অল্প খেয়ে রুমে চলে গেল। গতরাতে ঘুমায়নি ছেলেটা। সারাদিনের ক্লান্তিতে ঘুম পাচ্ছে খুব, তাই রুমে গিয়ে শুয়ে পড়েছে। এইদিকে মেঘ পড়ছে আর ক্ষণে ক্ষণে ঠোঁট উল্টে কান্না করছে। আবারও নিজেকে সান্ত্বনা দিচ্ছে, যেভাবেই হোক চান্স পেতে হবে। অভিমানী স্বরে বলছে, দূরের ভার্সিটি হলে ভালোই হবে, এই বাড়ি থেকে চলে যাব অনেক দূরে। ভাইয়া আবির ভাই আমাকে পাবেই না বকাবকি করার জন্য, আর মারবে কিভাবে? তৎক্ষণাৎ মায়ের কথা ভেবে কান্না করে দেয়। মাকে ছাড়া সে থাকবে কিভাবে?